সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে কলিজার বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1186তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো খুলনার ছেলে মোহাম্মদ হাবিবুর রহমানের জীবনের হৃদয় কাঁপানো, তাজ্জব হয়ে যাওয়ার মতো এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল, বিয়ে করতে এসে চিৎকার করে কাঁদলেন নতুন বর। বিয়ে করতে এসে অঝরে কাঁদলেন এক নতুন বর। কিন্তু কেন? বিয়ে মানেই তো সুখ। যারা বিয়ে করতে যায় হাসি মুখে যায়। যদিও বিয়েতে মেয়েরা কান্নাকাটি করে, বউ কান্নাকাটি করে, কিন্তু স্বামী কান্না করাটা তো আসলেই বিরল। তাজ্জব হয়ে যাওয়ার মতো এক করুণ বাস্তব জীবন কাহিনী। আমি সবাইকে অনুরোধ করব, শুরু থেকে শেষ পর্যন্ত খুলনার ভাই হাবিবুর রহমানের জীবনের এই বাস্তব গল্পটা আপনার প্রত্যেকে আমার মুখে শুনুন এবং গল্প শেষে হাবিব ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান, আমার বাড়ি খুলনা। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার কাকা সহ আমার ছোট 3টা ভাই। আমার কোনো বোন নেই। আমরা টোটাল 3 বোন 1 ভাই। আমাদের পরিবারটা খুলনা শহর থেকে অনেক দূরে, সবুজ শ্যামলাগড়া কোনো এক ছোট্ট মায়াবী গ্রামে এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ব্যবসায়ী। শুধু ব্যবসায়ী নয়, আমার বাবার আমাদের এলাকাতে অনেক বেশি জায়গায় সম্পত্তি আছে। এক কথায় বলতে গেলে আমার বাবা আমাদের এলাকাতে খুব নামি দামি একজন সম্ভ্রান্ত ব্যক্তি। আমি ছোটোবেলা থেকে দেখে আসছি আমার আব্বাকে সবাই অনেক সম্মান করে এবং আব্বার ছেলে হিসাবে, আব্বার বড় ছেলে হিসাবে এলাকার সব মানুষ আমাকে অনেক আদর স্নেহ আর ভালোবাসে। এরকম করে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। আমি যখন আস্তে আস্তে করে বড় হই, যখন দুনিয়াদারি সম্বন্ধে বুঝতে থাকি, ওই মুহূর্তে আমার পরিবারে একটা ভিন্ন রকম জিনিস আমি দেখতে পাই। জিনিসটা হচ্ছে ঠিক এরকম, আমি সবসময় দেখি যে আমার বাবা আমার মায়ের সাথে ঝগড়া করে এবং কোনোভাবে আমার বাবা আমার মাকে সহ্য করতে পারে না। আমার মা ছিলেন একেবারে হত দরিদ্র পরিবারের কোনো এক মেয়ে, কিন্তু আমার মা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দরী ছিলেন। এরপরে আমার মায়ের রূপের আগুনে পুড়ে আমার বাবা আমার মাকে বিয়ে করে। বিয়ে করার পর থেকেই আমার মায়ের উপরে আমার বাবা বর্বর নির্যাতন করে। যতদিন পর্যন্ত আমার দাদা দাদি বেঁচে ছিল, ওই সময়টাতে মোটামুটি আমার মা একটু শান্তি পাইছিল। আমার মাকে আর এভাবে বকাঝকা শুনতে হয়নি, এতটা কষ্ট পাইতে হয়নি। কিন্তু আমার দাদা দাদি মরে যাবার পরেই আমার মায়ের উপরে চলে এসেছে গজব। আমার বাবা প্রতিটা মুহূর্তে মুহূর্তে মাকে মারত, মায়ের গায়ে হাত তুলত এবং এই দৃশ্যগুলো আমি সবসময় দেখতাম। কিন্তু মায়ের সন্তান হিসাবে চোখের পানি ফেলা ছাড়া আমার কাছে আর কোনো পথ খোলা ছিল না। আমি দেখে যেতাম আমার বাবা অলওয়েজ আমার মাকে গালাগালি করতো, মাকে মারতো। এই দৃশ্যগুলো দেখতে দেখতে আমি বড় হই। মাকে যখন আমার আব্বা মারতে শুরু করতো, আমার ছোটো বোনগুলো তখন হচ্ছে ভয়ে আমার কাছে এসে যাইতো, আমার কাছে এসে লুকায় যাইতো। এত পরিমাণের ভয় পাইতো আমার বাবারে। বাবার চোখগুলো সবসময় রক্তবর্ণ থাকতো। কিন্তু বিশ্বাস করেন, ঘরের বাইরে গেলে আমার আব্বা এমন নম্র ভদ্র ব্যবহার করতো, এত ভালোভাবে চলতো যে গ্রামের মানুষের কাছে আমি যদি সাপ গলায় দিয়েও বলি যে আমার আব্বা বাড়ির মধ্যে এগুলা করে, এটা করে, গ্রামের কোনো মানুষ এটা বিশ্বাসই করবে না। আমি কাউকে বিশ্বাসই করাতে পারবো না যে আমার বাবার ভিতরে একটা অমানুষ লুকিয়ে আছে, এটা কেউ বিশ্বাস করে না। উপর থেকে আমার বাবা সবার সাথে খুব নম্র ভদ্র, সবার সাথে অনেক ভালো, কিন্তু ভিতর থেকে আমার বাবা একটা হিংস্র মানুষে পরিণত। তো এই হিংস্র ভাবটা আমার মাকে দেখায়, মাকে মারে ধরে। এরপরেও কী আর করবো, পরিবারের সন্তান হিসাবে আল্লাহ করে দিন পার করতেছিলাম। এমন করতে করতে আমি মোটামুটি অনেকটাই বড় হই এবং বড় হই বলতে আমি তখন ক্লাস 8-এ পড়ি। ক্লাস 8-এ পরীক্ষা দিব, তো মানে ফাইনাল পরীক্ষা দিব। ওই সময় একদিন হলো কি, আমি স্কুল থেকে আসতেছি, আমার বোনেরাও আমার স্কুলেই পড়তো, আমি যে স্কুলে পড়তাম ওই স্কুলেই পড়তো, কিন্তু তারা আমার ছোট ক্লাসে পড়তো, মানে আমার নিচে পড়তো। তো একদিন হলো কি, আমি স্কুল থেকে আসতেছি এবং আসার সময় একেবারে আমার একদম ছোট যে বোনটা, ও খুব দুষ্ট, ক্লাস 6-এ পড়তো, মানে অনেক দুষ্ট, মানে এত দুষ্ট বলার মতো না। ওই স্কুল থেকে আসার সময় হলো কি, মানে বৃষ্টি হয়েছিল রাস্তার মধ্যে, তো ওই কাদার মধ্যে কেমন গড়াগড়ি করে, মানে লাফালাফি করে পুরো ময়লা জামা, মানে জামাটারে পুরো ময়লা করে ফেলছে। এবং এরকম ময়লা জামা নিয়ে যখন বাড়িতে আসছে এবং আসার পরে আমার আব্বা দেখলো যে এরকম ময়লা জামা, তো ময়লা জামা হওয়ার পরে আমার বোনরে আমার আব্বা বলতেছে, কিরে তোর জামা ময়লা কেন?
ওকে ওর বলে বৃষ্টি হয়েছে, এটা বলে ঘরের মধ্যে ঢুকে গেছে। এবং ঘরে ঢুকে যাওয়ার পরে ওই তখন ড্রেস চেঞ্জ করছে। আমার আম্মা কিন্তু কিচ্ছু বলে নাই, মানে আম্মা কোনো কিছুই বলে নাই। আমিও স্কুল থেকে আসছি, আমিও পোশাক আশাক পাল্টাইতে আসি। অ্যান্ড পোশাক আশাক পাল্টে তখন খাইতে বসছিলাম বিকেলবেলা, আসরের নামাজের পরে খাইতে বসছি। এবং খাইতে যখন আমি বসছি, আমার মাও বসছে, আমার খাবার দিতে আসে। ওই মুহূর্তে আমার বাবা দৌড়ে এসে আমার মায়ের চুলের মুঠি চেপে ধরছে। এবং আমার মায়ের চুলগুলো ওই সময় পর্যন্ত অনেক লম্বা ছিল, এবং চুলের মধ্যে ধইরা আমার মায়ের মারতে শুরু করছে। আর মারতেছে আর বলতেছে, তুই তোর মেয়েরে কী শিক্ষা দিছিস? তোর মেয়ে যে রাস্তা দিয়ে লাফাইতে লাফাইতে আইসা পুরো জামা নষ্ট করে ফেলছে, তা তুই তোর মেয়েরে বকা দিলি না কেন, মারলি না কেন, শাসন করলি না কেন? আমার আম্মা বলতেছে, আমি তো মারবো, সুযোগ যায়নি, ও আসছে মাত্র, ওরে খাবার দিয়ে স্কুল থেকে আসছে, এরপর আমি বিচার করব। এইভাবে আমার আব্বা তখন আম্মাকে এই চুলের মুঠি ধরে উঠানের মধ্যে নিয়ে জুতা খুলে এলোপাতাড়ি মারতে শুরু করে। তো আমি তো তখন বড় হয়েছি, এবং এই দৃশ্যটা আমি আর নিতে পারি নাই। যদিও অতীতে আমি অনেক কিছুই সহ্য করেছি, কিন্তু সেদিন মনে হলো আমার সহ্যের বাঁধ ভেঙে গেছে। আমি ওই দিন দৌড়ে গিয়ে আব্বার হাত চেপে ধরছি, ধরে বলতেছি, আপনারা মারতেছেন কেন, আপনি মারতেছেন কেন? আমার আব্বা বলে, মারবো না, তুই আমার হাত ধরলি কেন? মানে এবার আমার আম্মাকে ছেড়ে আমার আব্বা আমাকে মারতে শুরু করছে, এবং আমাকে মারতে শুরু করছে। পরে মা, আমার কাকা ছিল, কাকা পাশের বাড়িতে থাকতো, কাকাও বিয়ে করছে, ওনার বউ আছে, উনি পাশের বাড়িতে থাকতো, উনিও তখন দৌড়ে আসছে এরকম চিল্লাচিল্লি শুনে। এবার সবাই শোনা আমার আব্বার ধরছে, মানে ধরে রাখতে পারতেছে না, আব্বা আমার মেরে ফেলবে এরকম একটা অবস্থা। এবং আব্বা বলতেছে যে, তুই আমার বাড়ি থেকে এই মুহূর্তে বের হয়ে যা, তুই যদি আমার বাড়ি থেকে বের না হস, আমি কিন্তু তোর মায়ের এখনই মেরে ফেলবো, তুই বাড়ি থেকে বেরো। আমি দেখলাম যে ঠিকই, যদি আমি বাড়ি থেকে বের না হয়ে আমার আব্বা আবার আমার মারে মারতে শুরু করবে। এই কথা চিন্তা করে আমি তখন বাড়ি থেকে বেরিয়ে গেলাম। বিকেলবেলা বাড়ি থেকে বেরিয়ে গেছি, আমি যখন বেরোচ্ছিলাম, মা তখন আমার পিছন থেকে ডাকতেছে, আর হাবিব ঘরে আয়, যাইস না। আমি তো বেরিয়ে গেছি, এবং বেরোয় সন্ধ্যার কাছাকাছি আমার এক বন্ধুর বাড়িতে গিয়ে উঠলাম। ওর বাড়িতে গিয়ে উঠলাম, ও আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। ও জানতো যে আমার পারিবারিক এই সমস্যাগুলো আছে, আব্বুর সাথে আমার সম্পর্ক ভালো না, আমার আব্বু অনেক মারামারি করে, এগুলো জানতো। যাওয়ার পরে ও আমার দেখেই বুঝছে আমি একটা ঝামেলা করে আসছি। পরে লুঙ্গি দিল, আমি লুঙ্গি পরছি, আমার গাটা সব ময়লা হয়ে গেছে, গেঞ্জি দিল, গায়ে দিছি। পরে বলে, কী রে, কী হয়েছে? আমি বললাম, এই ঘটনা। আমার বলে, তো বাড়ি যাবি না? আমি বললাম, না, বাড়িতে যাব না, কিন্তু তোর কাছে আমার একটা রিকোয়েস্ট, আমি যে তোর কাছে আসছি এটা কিন্তু আমার আম্মারে বলিস না, আর আমি এখানে থাকবো না, আমি কালকে সকালে চলে যাব। ও আমার বলে, তো কালকে সকালে যাবি তো কোথায় যাবি? আমি বললাম, কোথায় যাবো এটা জানি না, তবে সকালে আমি চলে যাব, এখানে আমি তোদের বাড়িতে কয়দিন থাকবো। ও আমার বলে, শোন, আমি সকালে স্কুলে যাব, স্কুল থেকে আসা পর্যন্ত তুই আমার রুমের মধ্যে লুকিয়ে থাকিস, আমার রুম থেকে বেরোইস না, আমি তোর খাবার দাবার দিয়ে যাব, অ্যান্ড স্কুল থেকে আইসা তখন তোর সাথে কথা বলবো, তুই এখন বাইরে যাইস না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। পরে রাতটা কাটাই দিলাম, মানে পুরোটা রাত আমার কাছে মনে হয় একটা বৎসরের মতো কাটছে, মানে ঘুম আসতেছে না, টেনশানে, ওদের বাসায় আছি, ওদের বাসা থেকে কোথায় যাব, এবং কোনো শিক্ষাগত যোগ্যতাও নাই, পকেটে অত বেশি টাকাও নাই যে কোথাও গিয়ে কোনো একটা কাজ করবো বা চাকরি বাকরি করবো, এরকম কিছুই তো নাই। পরে ওইখানটার মধ্যেই বসে আছে, এবং এমন থাকতে থাকতে ও তখন সকালবেলা চলে গেছে আপনার স্কুলে। আমি বলছি, খবরদার, আমার মা যদি স্কুলে এসে আমার খবর নেয়, তুই কিন্তু বলবি না যে আমি এই জায়গায় আছি, বললে কিন্তু বন্ধুত্বের সম্পর্ক থাকবে না। ও আমার বলে, আরে না, তুই পাগল নাকি, আমি তোর আম্মারে কিছুই বলবো না। আচ্ছা ঠিক আছে, তুই এখানে থাক। এই বলে তখন স্কুলে চলে গেল, এবং আমি ঘরের মধ্যে সারাটা দিন বসেছিলাম। ঘর থেকে এক পাও বাইরে যাইনি, ওদের ঘরের মধ্যেই বসে আছি। এবং এমন করতে করতে আসরের নামাজের আজান দিছে, পরেও স্কুল থেকে আসছে। আসার পরে আমার বলে, কিরে, দুপুরে ভাত খাস নাই? আমি বললাম, না, আমি তো ঘরের মধ্যেই বসেছিলাম। ও বলে, দূর বেটা, তুই বাইরে হবি না? আমি তো আম্মারে বলছি, আম্মা তো মনে করছে তুই ঘরে নাই। তো আমি বলি, তোর আম্মা আমার 2 বার ডাক দিছিল, কিন্তু আমি বেরোই নাই। পরে বলে, আয় খাবি। পরে আমি খাবার খেলাম, খাইয়া আমি বললাম, কিরে, আমার আম্মা কি আসছিল স্কুলে? বলো, আসছে। আমি বললাম, তোদেরকে জিজ্ঞেস করছে? বলো, সবাইরে জিজ্ঞেস করছে। আমি বললাম, তুই কি বললি? তা বললাম, আমি বললাম যে তুই নাই, তোর দেখি নাই, এটা বলছি। পরে উনি সবার কাছে কান্নাকাটি করে বলছে, তোরা যেখানেই পায় যাতে বাড়িতে পাঠাই দে, তুই যাতে বাড়িতে চলে যাস। আমি, বন্ধু, তোর আম্মা তোর অনেক ভালোবাসে, তুই না থাকলে তোর আম্মা অনেক কষ্ট পাবে, তুই বাড়ি যা। আমি তখন বললাম, দোস্ত রে, এর আগে অনেকবার আমি বাড়ি থেকে এরকম বেরিয়ে চলে আসছিলাম, কিন্তু এতে আসলে কোনো কিছুই হয়নি। আম্মা কান্নাকাটি করে, আমার খারাপ লাগে, এই জন্য আমি আবারও পুনরায় বাড়িতে ফিরে গেছি। কিন্তু যাওয়ার পরে সে আমার আব্বার কোনো পরিবর্তন হয়নি। আব্বা একইভাবে আমার আম্মাকে মারতো, আমার আম্মার গায়ে হাত তুলতো, অত্যাচার অবিচার প্রতিনিয়ত আমার আম্মাকে করে যেত। তো বন্ধু, এবার যেহেতু আমি বের হয়েছি, আমি বাড়িতে ফেরার উদ্দেশ্যে বের হই নাই। আমি যেহেতু বের হয়েছি, আমি এবার কিছু একটা করব, আমি আর বাড়ি যাব না। এই কথা বলে দুজনে খাওয়া দাওয়া করে গেলাম রুমের মধ্যে। আমি সন্ধ্যার সময় ও বলে, চল একটু বাইরে থেকে হাঁটে আসি। তো সারাদিন ঘরের মধ্যেই ছিলি। আমি বললাম, না, আমি বেরোবো না।
আমি বেরোবো না, যদি কেউ আমার দেখে ফেলে আমার মায়ের কাছে বলে দেয় আমি বেরোবো না। তো রাতের মানে সন্ধ্যার দিকে ওদের ঘরের মধ্যেই ছিলাম। তা মাগরিবে আসরের মানে আপনার এশার পরে ও তখন মানে পরে টরে শুইতে আসছে। আইসা আমার বলে, কী সিদ্ধান্ত নিলি? আমি বললাম, সিদ্ধান্ত আর কি, সকালবেলা চলে যাব। ও বলে, কোথায় যাবি? আমি বললাম, কোথায় যাব তা জানি না, বেরিয়ে যাবো তোদের বাড়ি থেকে। যদি পারোস আমার কটা টাকা ধার দিস, আমার যদি টাকা পয়সা ইনকাম করতে পারি তা তোর ধারের টাকা শোধ করে দিব। ও তখন বলে, আরে বোকা তুই ঘুমা, সকালবেলা তোর সাথে কথা বলবো। এই বলে ও তখন আবারও ঘুমিয়ে গেল। ভাই আমি আর রাতের বেলায় ঘুমাইতে পারলাম না, কখনো এই পাশ কখনো ওই পাশ, এরকম করেই করে আমি পুরোটা রাত কাটাই দিলাম। সকাল হওয়ার পরে ও তখন আমারে বললো, বন্ধু একটা কাজ কর, এক জায়গায় যাবি, চাকরি করবি, এমনি বলতেছে। আমি বললাম, চাকরি পেলে তো করবে, চাকরির জন্যই তো বের হবো না, আর চাকরি না করলে খাওয়াবে কে? ও বলে, চাকরি একটা আসতে করবি। আমি বললাম, কোথায়? বলে, মেলা দূরে, অনেক দূরে। আমি বলছি, যতই দূরে হোক, দূরে হইলেই তো আমার জন্য ভালো, আমি তো চাচ্ছি আমার পরিবার থেকে বেরিয়ে অনেক দূরে কোথাও থাকতে। ও আমার বলে, দেখ তুই এভাবে কোথায় যাবি না যাবি আমার তো অনেক টেনশন হয় এখন, এই জন্য আমি তোর জন্য একটা চাকরির ব্যবস্থা করছি, তবে এটা আমার খালাম্মার বাড়িতে। আমার খালুর মুদি দোকান আছে, তো আমার খালু মুদি দোকান একাই চালায়। আমার হচ্ছে মাঝে মাঝে আমারে বলতো যাওয়ার জন্য, আমার মা আমার সবসময় বলতো খালাম্মার বাড়ি থেকে পড়াশোনা করতে, তো খালুর দোকান দেখতে, তা আমি কিন্তু যাই নেই। এখন তুই যদি পারস ওইখানে যা, আমি তোর চিঠি লিখে দিই। পরে আমি বললাম, তুই চিঠি লিখে দিবি? দেয় তাহলে চিঠি লিখে দে। পরও আমার চিঠি লিখে দিল। এই চিঠি নিয়ে আমি তখন ওই স্কুলের উদ্দেশ্যে বের হইলো। আমি তখন ওর কিছু কাপড় চোপড়, মানে ওর কিছু কাপড় চোপড়, আমার তো কিছুই নেই, ওর কিছু জামা কাপড় নিয়ে এবার আমি আল্লাহর নামের উপরে এবার রওনা দিলাম। আল্লাহর নামের উপরে আমি তখন ওর খালার বাড়িতে রওনা দিলাম। পরে ভাড়াও দিয়ে দিছে, ভাড়ার টাকা ওর খালার বাড়িতে গিয়ে পৌঁছাইছি আপনার প্রায় 3টার দিকে। পরে ওই দোকানে ঠিকানা দিচ্ছে, দোকানে গেছি, যাওয়ার পরে সালাম দিয়ে ওর খালুরে বললাম যে, খালু আমার অমুকে পাঠাইছে। পরে বলে, তুমি অমুকের কী হো? আমি বললাম যে ওর বন্ধু। পরে সিটিটা দিছি, তা সিটি দেখার পর উনি চিঠি পড়ছে, পইরা আমারে বলে, তুমি বাড়িতে যাও। তারপরে বাড়ির মধ্যে ঢুকছি, ঢুকার পরে আরে মানে আর খালা আবার আমার বিশ্বাস করে, মানে আমার চিনে না। পরে তিনি আবার কেমনে কেমনে খোঁজ খবর নিচ্ছে, মোবাইলে ফোনের মাধ্যমে না কেমনে কেমনে খবর নিচ্ছে যে আমি আসছি, বা আমারে ও আমার বন্ধু পাঠাইছে, জাহাঙ্গীর পাঠাইছে। এরপরে আমি ওনার বাড়িতে আসছি, আসার পরে উনি মোটামুটি আমারে বললো যে, কাজকাম করবা, থাকবা না চলে যাবা। অনেকেই তো আসে মানে পারিবারিক সমস্যার কারণে, সমস্যা শেষ হইলে আবার চলে যায়। তাই আমি বললাম, না আমি আসলে যাইতে আসি নাই, আপনাদের এখানে আসছি এবং যতদিন পারি আপনাদের এখানেই থাকবো, এখানে কাজ কাম করবো, আমি আর এখান থেকে যাবো না। ওরা বললো, আচ্ছা ঠিক আছে, যদি থাকো তাহলে তো ভালোই। তো এরপর আমাদের তখন ওনাদের বাড়ির সামনে একটা ঘর আছে, ওই ঘরটার মধ্যে আমার দিল। এখন ঘরে ঢুকার পরে দেখলাম এই ঘরে অনেক কাপড় চোপড়, মানে অনেক জামা কাপড়, এটা ওইটা। পরে আমি মনে করলাম মনে হয় এই ঘরের মধ্যে আরও কেউ থাকে। পরে আমি রাতের বেলায় খাবার খাইছি, খাবার খাইয়া আমি শুইতে গেছি। আর শুইতে গিয়ে চিন্তা করতেছি, আমি দরজা লাগাই নাই, কারণ ভাবছি যে অন্য কেউ আসবে, আর অনেক কাপড় টাপড় ঘরের মধ্যে আসে, তা অন্য কেউ তো অবশ্যই থাকে। পরে রাত অনেক হয়ে গেল, দেখলাম কেউ আসে না। পরে তখন দেখলাম কেউ আসে না, দেন আমি দরজা লাগাই দিয়ে তখন শুয়ে পড়ছি। সকালবেলা ভোরে ভোরে উঠছি, উইঠা হাত মুখ দিয়ে তখন দোকানে দিয়ে গেছি। দোকানে যাওয়ার পরে তখন হচ্ছে মানে আমার ওই বন্ধুর হচ্ছে খালু তখন দোকান খুলছে, খোলার পরে মানে ওনার দোকানটা একটা মুদির দোকানের মতো আর কি, বাড়ির সামনে যে মুদির দোকানগুলো হয় না, ওই মুদির দোকান, কিন্তু অনেক বড়, ছোটো না, অনেক বড় একটা মুদির দোকান। পরে আমারে বললো, দোকানে মালটাল বিক্রি করতে পারবা, দাম মাপতে পারো, বুঝো? আমি বললাম, না ওরকমভাবে বুঝি না, কিন্তু আপনি আমার বুঝিয়ে দিন। পরে উনি আমার বুঝিয়ে দিল, মানে বাটকারার হিসাব, এভাবে মাল মাপতে হয়, মালের এভাবে কোয়ান্টিটি, মানে এটা ওইটা সব কিছু বুঝাইছে। তা আমি মোটামুটি আলহামদুলিল্লাহ সব কিছু বুঝছি। বুঝার পরে ওনার সাথে আমি কাজ করতেছি, ওনার সাথে আমি কাজ করে যাইতেছি। তো এমন করে থাকতেছি, পরে দুপুরের মধ্যে আমি বললাম, আমি ওনারা খালুই বলি, আমি বললাম, খালু আপনার ওই রুমের মধ্যে মনে হয় অন্য কেউ থাকে, কালকে রাত্রে আমি অনেকক্ষণ পর্যন্ত দরজা খোলা রাখছিলাম কিন্তু কেউ তো আসলো না। উনি আমার বলে, দরজা খোলা রাখছো মানে? তুমি দরজা খোলা রাখছো কেন? আমি বললাম, ভাবছিলাম কেউ মনে হয় আসবে এই জন্য। বলে, আরে না, এই আমার দোকানে একটা ছেলে চাকরি করতো, ওই হারামি আমার দোকানে কাজ করে বাড়িতে গেছে, আর আসে নাই, কাপড় চোপড়ও নেই, আসেও নাই, এই পোলার কাপড় চোপড় এগুলো সব ঘরে কোনার মধ্যে রাইখা তুমি সুন্দর করে ঘর পরিষ্কার করে ওখানে থাইকো। তো পরে দুপুরে আমি তখন বেরিয়ে গেলাম দোকান থেকে। দুপুরে বেরোয়ার পরে যে ওনার ঘরে খাওয়া দাওয়া করছি এবং পেট ভরে খাইছি, খাইয়া আমি আইসাই মানে রুম টুম পরিষ্কার করছি, করে আমি একটু রেস্ট নিছি, রেস্ট নিয়ে আবার 3টার দিকে গিয়ে দোকান খুলছি। এবার দোকান খুলছে, আলহামদুলিল্লাহ দোকান চলতেছে, ভালোভাবেই চলতেছে, খুব ভালোভাবেই চলতেছে। তো আমি কিন্তু ভাই স্টুডেন্ট হিসাবে অনেক ভালো ছিলাম, মানে পড়াশোনা করতাম দে, অনেক ভালো ছাত্র ছিলাম আর কি। তো দোকান করতেছি, এরকম করতে করতে একদিন হলো কি,
মানে ওনার মানে এইভাবে আমি ওখানে প্রায় সপ্তাহখানিকের মতো, সপ্তাহখানিক বলতে প্রায় 15-20 দিনের মতো ওইখানে আমি থাকি। 15-20 দিনের মতো ওনার ওইখানে থাকে, ওনার ওখানে আমি মানে কাজ টাজ করে দোকানে থাকি। অ্যান্ড 15-20 দিন পরে ওনার মেয়ে অনেক মানে ঝামেলা করতেছে মানে ওনার সাথে এবং ওনার ওয়াইফের সাথে, যে মানে কোথায় জানি প্রাইভেট পড়ছিল, স্যারের টাকা দেয় না, এরপরে বাসার মধ্যেও মানে স্যার রাখছিল এবং বাসার মধ্যেও স্যারের টাকা দেয় না, স্যার চলে গেছে, এটা ওইটা অনেক ঝামেলা করতেছে। এরকম করতে করতে একদিন বৃষ্টি পড়তেছে, একদিন মানে সন্ধ্যার কিছুক্ষণ আগে আমি দোকানের মধ্যে বসে আছি। পরে এই মেয়েটা দেখলাম কই জানি যাইতেছে দোকানের সামনে দিয়া। ওর নাম ছিল হচ্ছে আপনার কাশফিয়া। তো অনেক সুন্দর ছিল, মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। পরে দোকানের সামনে দিয়ে যাইতেছে, আমি বললাম কাশফিয়া এই সন্ধ্যার সময় কই যাও? এমনি বলতেছে, দোকানে আমি বসে আছি, ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে, কাস্টমার নাই, মানে কোনো কাস্টমার নাই, আর ওর বাবাও বাড়ির মধ্যে, আমি একাই দোকানে। পরে আমরা বলতেছে আমি অমুকের বাড়ি যাবো, একটা অঙ্ক মানে বুঝে আসবো। ও তখন ক্লাস 6-এ পড়ে, একদম আমার ছোটো বোনের মতো, আমার একদম ছোটো যে বোন ওইটার মতো। পরে আমি বললাম তো এই যে সন্ধ্যার সময় যাইবা, আসবা কেমনে? পরে বলে আরে আসার কথা তো পরে, ওনারা পাই কিনা তাই তো জানি না। আমি বললাম কী অঙ্ক দেখো তো আমি একটু দেখি। পরে বলতেছে আপনি বুঝবেন? আমি বললাম দোকানের ভিতরে আসো না একটু দেখি। পরে দোকানের মধ্যে আসলো, আসার পর অঙ্কটা দিল। তা আমি তো মোটামুটি স্টুডেন্ট হিসেবে অনেক ভালো ছিলাম, অনেকই ভালো ছিলাম। তো এই যার কারণে আমি ওই অঙ্কটা ওরে করে দিছি। অ্যান্ড করে দেওয়া তো অঙ্কটা খুব ভালো করে বুঝার পরে ও তখন চলে গেছে। এবং চলে যাওয়ার পরে রাতের বেলায় আমরা দোকান বন্ধ করে যখন খাইতে গেছি, ওর মা তখন আমার জিজ্ঞেস করে হাবিবুর রহমান তুমি কি পড়াশোনা করতা বাড়িতে? আমি বললাম হ্যাঁ আমি তো পড়াশোনা করছিলাম। বলে কিসে পড়তা? আমি বললাম ক্লাস 8-এর ফাইনাল পরীক্ষা দিতাম আর কি, যদি আপনাদের দোকানে না আসতাম তাহলে ফাইনাল পরীক্ষা দিতাম। পরে বলে পরীক্ষা দিলে না কেন? তা আমার বাবা মা ঝগড়া করে, এগুলো আসলে অন্যের কাছে বলাটাও লজ্জাজনক একটা বিষয়, লজ্জা লাগে আরেকজনের কাছে কেমনে বলি, আমার আব্বা আম্মা মারামারি করে। তাই এই জন্য বললাম যে আমার পারিবারিক একটু সমস্যা আছে, অভাব অনটন আছে, পারিবারিক অভাবের কারণে আমি চলে আসছি। পরে আমারে বলতেছে যে পারিবারিক অভাবের কারণে চলে আসছো, তা তুমি তো আমার মেয়ের অঙ্কটা খুব ভালো করে বুঝাই দিছো, তা দোকানদারির পাশাপাশি কি আমার মেয়েটার একটু পড়াইবা? আমারে বলে। আমি বললাম আন্টি আমি তো ক্লাস মানে 8-এ পড়তাম, এখন আপনার মেয়ের ঠিক আছে আপনি যদি বলেন আমি মাঝে মাঝে এসে পড়াবো। এরপরও হতো কি যে দুপুরবেলা আপনি যখন মানে ধরেন আপনার দুপুরের দিকে মেয়ে যদি স্কুল থেকে চলে আসতো, অথবা সকালে হলে বিকেলের দিকে, বিশেষ করে বিকেলের দিকে মেয়ে স্কুল থেকে আসার পরে ওর বাবা বলতো যে হাবিব আমি দোকানে বসছি, তুমি একটু যাও, তুমি একটু গিয়ে ওরা 2টা অঙ্ক করায় দিয়ে আসো, বা ওরা একটু ইংরেজিটা পড়াও, এগুলো বলতো। তো বলার পরে আমি মানে উনি ঘণ্টাখানিক দোকানে বসতো, আমি চলে যেতাম, গিয়ে ওনার মেয়ে কাশ্মীর আমি পড়াইতাম। এমন করতে করতে দেখা গেল যে আমার কাছে মেয়েটা পড়ে অনেক ভালো হইতেছে, মানে অনেক উন্নতি হইতেছে। স্কুল থেকে শিক্ষকরাও বলে যে আপনার মেয়ে কার কাছে প্রাইভেট পড়ে, এখন তো পড়াশোনা অনেক উন্নতি হয়েছে, এটা ওইটা। এবার দেখা গেল মাগরিবের আজান দিলেই পরে ওর বাবা আমারে বলে যে হাবিব একটা কাজ করো, তুমি যাও কাশ্মীরে পড়াও, আমি দোকানে আসি, এটা উনি আমারে বলতো। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে আপনি দোকানে থাকেন, আমি যাই। আমি গিয়ে ওরে পড়াইতাম। এমন করতে করতে এরকম প্রত্যেক দিন মানে মাগরিবের আজান দিলে আমি চলে যেতাম, এসা পর্যন্ত ওরে পড়াইতাম, আমি আর দোকানে আসতাম না, আমি খাইয়া ওই রাতে ঘুমায় যেতাম। ওর বাবাও তখন দোকানদারি করতো, অনেক বেশি দোকানে টাইম দিত। এমন করতে করতে ও তখন ক্লাস 6-এ পরীক্ষা দিয়ে ক্লাস 7-এ উঠছে, এবং ক্লাস 6 থেকে ওর রেজাল্টটা অনেক ভালো হয়েছে, অনেক ভালো একটা রেজাল্টে ও ক্লাস 7-এ উঠছে। এবং ক্লাস 7-এ উঠার পরেই ও তখন করলে কি ওর মায়ের কাছে বায়না ধরছে, ওর বাবা মায়ের কাছে বায়না ধরছে যে হাবিব ভাইয়া তো অনেক ভালো, এবং উনি আমার পড়াইয়া আমার রেজাল্ট অনেক ভালো করছে, ওনার পারিবারিক অবস্থা খারাপ, উনি গরিব মানুষ, এই জন্য হয়তো পড়াশোনা করতে পারে নাই, তুমি ওনার ক্লাস 8-এ আবার ভর্তি করাও। ওর মায়েরে ধরছে, ওর বাপেরে ধরছে। ধরার পরে ওর বাপ মাই তখন আমার জিজ্ঞেস করলো যে কী ব্যাপার হাবিব, আমার মেয়ে তো এরকম এরকম বলতেছে যে তোমার ক্লাস 8-এ আবার ভর্তি করানোর জন্য, এখন তুমি কি পড়বা? তুমি তো ছাত্র হিসেবে অনেক ভালো, তোমার মেধা অনেক ভালো, এবং সব কিছু তুমি অনেক ভালো বুঝো, তোমার কাছে পড়ে আমার মেয়েটা অনেক ভালো রেজাল্ট করছে, এখন তুমি যদি বলো আমি তোমার ক্লাস 8-এ ভর্তি করাই দিব। আমি বললাম আন্টি দেখেন আসলে আমি তো আপনাদের দোকানে চাকরি করি, এক কথায় বলতে গেলে আপনাদের দোকানের কর্মচারী। এখন কর্মচারী হইয়া মানে আমি দোকান না কইরা আমি কিভাবে কি করবো আমি না বুঝতেছি না। পরে আমারে বলতেছে দূরু বেটা এরকম চিন্তা করতেছো কেন, দোকানের কর্মচারী মানে কি, তুমি আমার কাছে আমার ছেলের মতো, আমার একটাই মেয়ে, আমার আর কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই, তুমি আমার আরেকটা ছেলে, আমি তোমারে আমার ছেলের মতোই দেখি, তুমি আমার আরেকটা ছেলে, তা আমি তোমারে ভর্তি করাবো, কালকেই তোমারে ভর্তি করাবো। এই কথা বলে যেমন কথা তেমন কাজ। এরপরের দিনে উনি কী করলো, আইসা আমারে বলতেছে হাবিব দোকান থেকে বেরো, আমি তোমারে ভর্তি করাবো। পরে দোকানে হচ্ছে খালু আছে, পরে খালু বলতেছে যাও হাবিব যাও ভর্তি হও। আমি বললাম খালু আমি ভর্তি হলে দোকান চালাইব কে?
বলে ধুরু বেটা, দোকান চালানোর ব্যবস্থা হইব, দোকান তো আমি চালাইতেই আছি, তুমি যাও, তোমার খালা নিতে আসে তো যাও। পরে খালার সাথে গেলাম, যাওয়ার পরে স্কুলের শিক্ষকের সাথে কথা বললাম, কথা বলার পরে তারা আমার মুখিক কয়েকটা প্রশ্ন করছে। যেহেতু ক্লাস 8-এ আমাকে আবারও ভর্তি করাবে নতুন করে, আমি তো ক্লাস 8-এর ফাইনাল পরীক্ষার মুহূর্তেই চলে আসছি, আমার তো 8-এর বইগুলো সব পড়া আছে। পরে আমারে বললো যে এই ঘটনা এমনি এমনি কয়েকটা প্রশ্ন করলো, মানে ওই বইয়ের মধ্যে। আমি তখন এগুলোর উত্তর করলাম ঠিক মতো, অ্যান্ড উত্তর করার পরে বললো যে ঠিক আছে, তখন আমাকে ক্লাস 8-এ ভর্তি নিল। তো আলহামদুলিল্লাহ আমি তখন ক্লাস 8-এ ভর্তি হয়ে গেলাম, এবং সকালবেলা আমি কাশবিয়ার সাথে একসাথেই স্কুলে যাইতাম, এবং লাঞ্চের সময় একসাথে বাড়িতে খাইতে আসতাম, এবং একইভাবে স্কুল ছুটি হওয়ার পরে আমি কাশবিয়াকে নিয়ে আবার বাড়ি ফিরতাম। এইভাবে আমার সময়গুলো কাটতেছে। আমার ছোটো বোনের জন্য, আমার মায়ের জন্য আমার খুব খারাপ লাগে, কিন্তু খারাপ লাগার পরেও কাশবিয়ার মুখের দিকে তাকিয়ে আমি সব কিছু ভুলে গেলাম। ক্লাস 8 থেকে আমি তখন ক্লাস 9-এ উঠছি। আমি যখন ক্লাস 9-এ উঠছি, কাশফিয়া তখন ক্লাস 7 থেকে ক্লাস 8-এ উঠে গেছে, এবং ক্লাস 8-এ উঠে গেছে। ও তখন অনেকটা বড় হয়ে গেছে, ওর সাথে স্কুলে যাই, স্কুলে একসাথে ওর সাথে আসি, মানে দুজনের মাঝে একটা ভালো সম্পর্ক। তো এমন করতে করতে একদিন আমার মায়ের কথা আমার খুব মনে পড়তেছে, মানে এত আম্মার কথা মনে পড়তেছে যে আমি কান্না করে দিছি, মানে কাশফিয়ার কাছে কান্না করে দিছি আমার আম্মুর কথা বলাতে। পরে মাকে খুব দেখতে ইচ্ছে করতেছে। আমি তখন করলাম কি, একদিন আমার ওই বন্ধুর বাড়িতে গেছি, যে বন্ধু আমাকে এখানে চাকরি দিছিল, জাহাঙ্গীরের বাড়িতে গিয়া আমি তখন আমার মায়ের খবর দিচ্ছি যে জাহাঙ্গীর, আমার মায়ের একটু খবর দে, আমার মায়ের একটু দেখতে ইচ্ছে করে। তো জাহাঙ্গীর তখন গিয়া আমার আম্মারে খবর দিল, আর আমার আম্মা মাগরিবের একটু পরে আইসাই আমারে দেখে জড়াই ধরে চিৎকার করে কান্না করতে শুরু করছে। মানে এত পরিমাণের কান্না করতেছে যে মানে পুরো বাড়ির মানুষ প্রায় একসাথ করে ফেলবে। আমি তখন বললাম, মা তুমি কাঁদো না, এরকম করে যে কাঁদতেছ মানুষজন দেখলে তো মা চলে আসবে, আর আব্বা যদি খবর পায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। প্রায় আজকে 1.5 বৎসরের মতো আমি মাকে দেখতাম না। 2টা ঈদ গেল, রমজান গেল, আমি আর বাড়িতে আসিও নাই। আর আমার বন্ধুরা আমি ওয়াদা করাই এসছে যে তুই কোনোদিন আমার মায়ের কাছে বলবি না যে আমি তোর খালার বাড়িতে চাকরি করি, যার জন্য ও আর আমার মাকে বলে নাই। এবং মা আমাকে দেখার পরে জড়াই ধরে কপালে চুমু দিয়ে চিৎকার করে কান্না করতেছে। আমার বলে, আমি 1.5 বৎসর ধরে আমার কলিজার টুকরাটারে দেখি না। 1.5 বৎসর তুই মায়ের ছাড়া কেমনি ছিলি? তুই তো ঠিকমতো বিছনা করে ঘুমাইতে পারতি না, ভাতগুলা খাইতে গেলে তোর গাল বায়া বায়া নিচে পড়ে যেত। আমি তোরে বলতাম পানি খা, পেট ভরে পানি খা, তুই পানি খাইতি না। বাবারে, এখন তুই কই থাকস? আমি বললাম, মা আমি একটা দোকানে চাকরি পাইছি, এখন আমার একটা দোকানে এখন চাকরি করি। মা তখন আমার বলতেছে, আমার ছেলেটারে ঠিকমতো খাবার দেয়, আমার ছেলেটা ঠিকমতো খাবার খাইতে পারে? আমি বলে, হ মা, আমার প্লেট বইরা ভাত দেয়। আর তুমি শুনলে অবাক হয়ে যাবা মা, জানো ওনারা আমাকে স্কুলে ভর্তি করাইছে, আমি এখন ওখানে একটা স্কুলে পড়ি, আমি এখন ক্লাস 8 থেকে ক্লাস 9-এ উঠছি। মা গো, আমার বোনগুলো কেমন আছে? আমার মা বলে, বাবারে ভালো নাই, তোর বোনগুলো শান্তিতে নাই, তোর বোনগুলো খুব কষ্টে আছে। আমি জানি না আমার মেয়েগুলোর আমি কিভাবে বিয়ে দেব। আমার মেয়েগুলা প্রতিটা নিহত তোর বাপের কাছে নির্যাতিত হচ্ছে। তোর বাপে আজকে এটারে ধইরা মারে, কালকে ওইটারে ধইরা মারে, এক একদিন এক একটারে ধইরা মারে। মাঝে মাঝে মন চায় চোখ যেদিকে যায় তোর মতো আমি একদিকে চলে যাই, কিন্তু তোর বোনগুলার কথা চিন্তা করে সব কিছু থেকে স্টপ হয়ে যায়। কি আর করব বল? আমি বললাম, মা আমি তো সকালে চলে যাব, কয়টা টাকা আনছিলাম তোমার জন্য, নিবা? আমি তো বেতন পাইতাম, ওখানে যে চাকরি করতাম না, আমাকে তো মাস শেষে বেতন দিত। মা আমারে বলে, আমার বেতন লাগবো না, তুই খেলে আমার ঠিকানাটা লিখে দে, আমি মাঝে মাঝে গিয়া তোর একটু দেখে আসবো। আমি বললাম, ঠিক আছে, আমি তোমার ঠিকানা দিয়া যাইতেছি, কিন্তু খবরদার আমার আব্বার কাছে কিন্তু কোনোদিনও বইলো না যে আমি ওইখানে আসি। আব্বা যদি কোনোদিন জানতে পারে তা আব্বা কিন্তু ঝামেলা করব। আমার মা বলে, না না না, আমি তোর আব্বারে কখনোই জানাবো না, আমার যখন তোরে দেখতে মন চাইবো আমি তখন তোরে দেখতে যাবো। এই কথা বললাম, মা আমারে বলে, আজকে রাতটা কি তোর সাথে থাকতে পারবো এখানে? আমি বলি, তুমি যদি আমার সাথে এখানে থাকো আব্বাকে তোমার রাস্তা রাখবো? এত আবেগ প্রবণিত হয়ে না মা, তুমি যাও, আর তুমি সময় পাইলে ওই দোকানে আইসো, আমি ওখানে দোকানে চাকরি করি, আমি তোমার সাথে দেখা করবো নি। এরপরে মারে চাইরা আমি তখন আবারও আমার কাজের উদ্দেশ্যে রওনা দিলাম। এর পরের দিন কাজে চলে গেলাম, এবং চলে যাওয়ার পরে ওইখানে গিয়ে কাজ করতেছি। তো মা তখন মাঝে মাঝে আমাকে দেখার জন্য আসতো, মাঝে মাঝে আসতো, আইসা মানে 1 সপ্তাহ 15 দিন 20 দিন পরে আসতো। আসার সময় আমার জন্য পিঠা এবং এটা ওইটা অনেক কিছু নিয়ে আসতো। আমাদের পরিবারে তো আসলে কোনো অভাব ছিল না, আমাদের পরিবার তো আমাদের এলাকাতে সবচেয়ে ধনী পরিবার। আমাদের পরিবারের কোনোই অভাব ছিল না, শুধু অভাব ছিল একটাই, সেটা ছিল শান্তির অভাব। আমাদের পরিবারে কোনো সুখ ছিল না, কোনো শান্তি ছিল না। আব্বা আম্মার মাঝে মারামারি ছিল, ঝামেলা ছিল, এগুলোই ছিল, কান্নাকাটি ছিল, কিন্তু শান্তি ছিল না। টাকা পয়সার কোনো অভাব আমাদের পরিবারে তাও ছিল না।
তো যাই হোক, এরকম করে পরে আম্মু আসতো, আম্মু যাইতো। এমন করতে করতে আমি তখন ক্লাস 8 থেকে ক্লাস 9-এ উঠি, এবং 9-এ উঠে একটা পর্যায়ে আলহামদুলিল্লাহ আমি ওই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিই। এবং ওই এসএসসি পর্যন্ত কিন্তু কাশপিয়াকে আমি পড়াইতাম, ওরে আমি রাখতাম, আমি ওর প্রতি খুব কেয়ারিং ছিলাম আর কি, মানে ওর পরিবারের একটা মানুষের মতো ওরে আমি কেয়ার করতাম। তো এরকম করতে করতে এসএসসি পরীক্ষা দিই, এবং এসএসসি পরীক্ষার রেজাল্ট আউট হওয়ার আগেই আমি কাশপিয়ার বাবার দোকানে একটু বেশি সময় দিতে শুরু করি। দোকানে একটু বসি, মানে এমন তো পড়াশোনার কারণে এতদিন খুব একটা বসতে পারি নাই, এখন দোকানে খুব একটা বেশি সময় দিতেছি, বসতেছি। এমন করতে করতে একদিন কাশপিয়ার আম্মা আমার জিজ্ঞেস করে, হাবিব তুমি তো এসএসসি পরীক্ষা দিয়ে দিছ, তো এখন তো তোমার রেজাল্টও বাইরে হয়ে যাইব কিছুদিন পরে, এখন কই যাইবা, কোথায় থাকবা, কী সিদ্ধান্ত নিলা? আমি বললাম যে খালা একটা কাজ করব, খুলনা শহরের দিকে চলে যাব, ওইদিকে একটা চাকরির ব্যবস্থা হয়েছে, একজনের সাথে কথা বলছিলাম, তা একটা কোম্পানিতে চাকরি করব, তার পাশাপাশি হচ্ছে ওখানেই পড়াশোনা করব, তো ওইখানেই থাকবো। তো বলে আমাদেরকে ছেড়ে থাকতে তোমার কষ্ট হবে না? আমি বলি কষ্ট তো অবশ্যই হবে, কিন্তু কষ্ট করলেও বা কী করবো, এদিকে তো কোনো কলেজ নাই, আমি যে কোনো কলেজে ভর্তি হব। পরে আমারে বলতেছে কেন কলেজ নাই, মাদ্রাসা আছে তো, মাদ্রাসায় ভর্তি হয়ে যাও। আমি বললাম আচ্ছা ঠিক আছে দেখি। তো এরকম করে আমি তখন মানে ওনার সাথে কথাবার্তা বললাম, রাতের বেলায় ঘুমিয়ে গেছি। এখন ঘুমিয়ে যাওয়ার পরে রাতের বেলায় কে জানি আইসা আমার দরজা টোকাইতে আসে, মানে আমি যে ঘরে থাকতাম ওই ঘরে দরজার মধ্যে টুকটুক করে শব্দ করতেছে। যখন শব্দ করতেছে আমি তখন দরজাটা খুললাম, কি, এবং দরজা খোলার পরে দেখলাম আমার সামনে কাশফিয়া দাঁড়ায় আছে এবং দুটো হাত দিয়ে চোখের পানি মুছতেছে। পরে আমি বললাম কী ব্যাপার কাশফিয়া, কিসে, তোমার আব্বু অসুস্থ? ওর আব্বা কিন্তু মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়। তাই আমি বললাম তোমার আব্বু অসুস্থ? বলে না। তাই আমি বললাম তোমার আম্মু অসুস্থ? বলে না। তো তোমার আব্বু অসুস্থ না, আম্মু অসুস্থ না, তাই রাতের বেলা এখানে এসে কান্না করতেছো কেন, কী হয়েছে? আমারে বলে তো আপনার একটা কথা জিজ্ঞেস করি। আমি বললাম হ্যাঁ করো। বলে আপনি কি এখান থেকে একটু বেরিয়ে আসবেন? আমি বললাম এটা কোনো কথা হইলো, কই যাব? বলে এইদিকে একটু আসেন। তো ওদের বাড়ির সামনে হচ্ছে বসার মতো একটা ভালো জায়গা ছিল, এদিকে কলা গাছ আছে, মানে কলা বাগানের এদিকে। তো ওইখান থেকে মানে দুলনির মতো আছে, ও মাঝে মাঝে এটাতে দোলনার মধ্যে বসে, দুইটা দুলনি পাশাপাশি। তো আমার বলে দোলনার ওইদিকে একটু চলেন। আমি বললাম এত রাতের বেলায় কেউ যদি দেখে তার ঝামেলা হবে না? বলে কিসের ঝামেলা, আমাদের বাড়ির মধ্যে তো কেউ আসে না, চলেন। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে ওর সাথে আমি দোলনার ওইদিকে গেলাম, এবং দোলনার ওখানে যাওয়ার পরে আমি একটা দোলনাতে বসলাম, ও আরেকটাতে বসছে, এবং বসার পরে ও কান্না করতেছে, মানে মানে অভাব, মানে চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছে। তাই বললাম কান্না করতেছো কেন? আর তুমি এভাবে কান্না করতেছো, আমার তো অনেক খারাপ লাগতেছে, কান্না কেন করতেছো আমাকে তো বলবা। আমার দিকে তাকিয়ে বলতেছে আপনি কি সত্যি আমাদেরকে ছাইরা আপনি চলে যাবেন? আমি বলি চলে যাবো মানে, আমি চলে যাব কই, আমি তো খুলনা শহরের দিকে যাব, ওখানে একটা চাকরি করব, এবং ওখানে একটা চাকরি করে ওই দিকে থাইকা যাব। পরে আমারে বলতেছে আমার জন্য কষ্ট হবে না? আমি বললাম কষ্ট হবে না কেন, কষ্ট তো হবেই, কিন্তু কষ্ট হলেও সমস্যা নাই, মাঝে মাঝে তোমারে দেখতে আসবো, আমি তো তোমার এখন পড়াইছি তাই না, তুমি তো এখন অনেক ভালো সব কিছু বুঝো, কয়েকদিন পরে এসএসসি পরীক্ষা দিবা, ভালো রেজাল্ট করবা, এরপরে আমার মতো তুমিও কলেজে ভর্তি হইবা, কি কলেজে পড়বা না? ও বলে আপনার একটা কথা বলবো? আমি বললাম হ্যাঁ বলো। বলে আমি কি আপনি একটু তুমি করে ডাকতে পারি? আমি বললাম কেন, আমি তোমার বড় না? বলে তা বড় হয়েছেন তো কী হয়েছে, একটু তুমি করে ডাকি না? আমি বললাম আচ্ছা ঠিক আছে ডাকো। পরে বলতেছে জানো আমি না তোমারে ভালোবাসি। এটা বইলেই না ও তখন চিৎকার করে আমার বুক, মানে বুকে মাথা রেখে ঘুপড়ি ঘুপড়ি কাঁদতে শুরু করছে, মানে এত কান্না করতেছে বলার মতো না। আমি বললাম যে আকাশবিয়া কান্না করো না, কান্নার শব্দ কেউ শুনতে পাইলে ঝামেলা হবে, প্লিজ কান্না করো না, তুমি কান্না থামাও, আমি তোমার সাথে কথা বলতেছি, আমি কিন্তু যাচ্ছি না তো, এই যে আমি আসি, আমি তোমার সাথে কথা বলি, তুমি কান্না থামাও। পরে বলতেছে তুমি প্লিজ আমাদেরকে ছেড়ে যাও না, আমি তোমার অনেক ভালোবাসি, তোমার না পাইলে না আমি মরে যাব, মানে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি বললাম আরে না বোকা, আমি কি, তুমি কান্না থামাও, কান্না থামাও। পরে কান্না থামাইতে পারতেছি না। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, আমি যাবো না। আমি বললাম তো আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না, প্লিজ তুমি কান্না থামাও। পরে ও কান্না থামাইছে, কান্না থামাইয়া বলতেছে যে তুমি যাইবে না কিন্তু তুমি ওয়াদা করছো। আমি বললাম ঠিক আছে আমি যাবো না। তা কী হয়েছে, তুমি এত ইমোশনাল হয়ে গেলে কেন? বলে আমি তোমার ভালোবাসি। আমি বললাম তুমি বুঝো ভালোবাসা কারে বলে, তুমি ছোট্ট একটা মানুষ, তুমি ভালোবাসা বুঝো? আমারে বুঝি। আমি বলি তো ভালোবাসা কি? বলে তোমারে না দেখলে আমার কষ্ট হয়, তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে, তোমাকে নিয়ে ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে যাই, তুমি আছো এটা ভাবলে আমার মনে শান্তি পাই, এটা কি ভালোবাসা বলে তাই না? তুমি তো আমার শিক্ষক, আমার মাস্টার, তা বলো না এটারে ভালোবাসা বলে না? আমি তখন বললাম হাই রে দুষ্ট, হ্যাঁ এটারই বলে ভালোবাসা।
যার অপূর্ণতাতে ভিতরে কষ্ট থাকে তারই ভালোবাসা বলে। পরে বলতেছে আমার ভিতরে না তোমার জন্য অনেক কষ্ট হয়, তোমার কথা খুব মনে হয়, এবং আমার না কলিজা ছিঁড়ে যায় যখনই তোমার কথা আমি ফিল করি, তোমার কথা আমার মনে হয়। আচ্ছা ঠিক আছে, হইছে, এখন আর ইমোশনাল হওয়া চলবে না, চলো তুমি ঘরে যাবা। পরে ওরে ঘরে দিলাম, ঘরে দিয়ে আমি আমার ঘরে গেলাম। রুমে যেয়ে চিন্তা করতেছি আমি যে ওর কাছে ওয়াদা করলাম যে আমি এবার আর যাব না, আমি এখানে থেকে যাব, তাই এখন আমি কি করব, মানে ওর তো আমি ওয়াদা করছি। অ্যান্ড এইভাবে দিন আর রাতগুলো কাটতে কাটতে একটা সময় আমার রেজাল্ট আউট হয়ে গেছে, এবং আলহামদুলিল্লাহ আমি খুব ভালো একটা রেজাল্টও করছি। এবং আমি চিন্তা করতেছি আমি কি করব, মানে আমি কি করব এটা ভাবতেছিলাম। তো এরকম ভাবতে ভাবতে আমি একটা সময় চিন্তা করলাম যে ওরে তো ওয়াদা করছে এখান থেকে যাব না, আর ওর বাবা আমাকে অনেকটা ভালোবাসে, এবং এই পরিবারটা থেকে গেলে আমি সত্যি অনেক কষ্ট পাবো। এরপর আমি সিদ্ধান্ত নিলাম যে আমি খুলনারি কলেজে ভর্তি হব, আমি ক্লাস করব না, আমি মাঝে মাঝে গিয়ে পরীক্ষা দিব আর ক্লাস করব না। এমনভাবে আমি হয়তো ক্লাস করলে এখান থেকে গিয়ে ক্লাস করব, কয়েকদিন পর পরে গিয়ে ক্লাস করব, কন্টিনিউয়াসলি ক্লাস করব না। এতে আমি যদি কাশ্মীরে পড়াই ও রেজাল্টটা ভালো হবে, ও ভালো রেজাল্ট করতে পারবে, এগুলো চিন্তা করে আমি তখন এই জায়গার মধ্যে থেকে গেলাম। তো আমাদের দুজনের মাঝে না ভাই গভীর প্রেমের সম্পর্ক ছিল। রাতের বেলা আমি যখন ঘুমাইতাম, কাশ্মীর এসে আমার জানালা দিয়ে ডাকতো, আমি উঠতাম, উঠার পরে ও আর আমি ওদের বাড়ির আঙিনায় বসে ঘন্টার পর ঘন্টা ভালোবাসাবাসি কথা বলতাম। কাশ্মীর চুলগুলো অনেক লম্বা ছিল, ওই গ্রামের মধ্যে হিমেল বাতাসের মধ্যে যখন বসে আমি ওর সাথে কথা বলতাম, চাঁদের আলোতে আমি দেখতাম ওর চুলগুলো বাতাসের সাথে যেন হেলে দুলে নাচানাচি করতেছে। দেখতে এত ভালো লাগতো যেটা বলে বোঝানো যাবে না। আমার কাছে মনে হতো যে কাশ্মীরের মতো একটা মেয়ে যদি জীবনে থাকে তো এই দুনিয়াতে বসেই না স্বর্গের শান্তি পাওয়া যায়। কাশ্মীর যখন আমার সাথে কথা বলে, আমার দিকে তাকায়, আমার কাছে মনে হয় স্বর্গের সুখ এসে আমার কাছে ভিড় করে, এত ভালো লাগে যেটা বলে বোঝাতে পারবো না। এভাবে আমি তখন কলেজে যাই, ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পরে আমি ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠি। ওই সময় কাশ্মীরও আপনার মোটামুটি এসএসসি পরীক্ষা দিবে, ওই রকম একটা অবস্থা। ও আমার অনেকটা ভালোবাসে, মানে অদ্ভুতভাবে ভালোবাসে। এবং কাশ্মীরের এসএসসি পরীক্ষার আগ মুহূর্তে একদিন হঠাৎ করে আমার মা আমি যেখানে থাকি ওখানে আসছে, এবং আসার পরে মায়ের মধ্যে অনেকটা হেপে, মানে অনেক হাসাহাসি করতেছে, মানে কেমন জানি খুব খুশি খুশি একটা ভাব। তা খুশি খুশি একটা ভাব দেখার পরে আমি বললাম যে কী ব্যাপার মা, তুমি এত খুশি কেন, তুমি এতটা খুশি কেন, হঠাৎ কী হয়েছে? আমার বলে তোর আব্বা বলছে তোরা বাড়ি যাইতে। আমি বললো তো আব্বা আমার বাড়ি যেতে বলছে, আব্বা তো আমার বাড়ি যেতে বলবেই, তা আমি বাইরে থাকি আমার বাড়ি যেতে বলবে না, তা তুমি এত খুশি হইলে কেন? আমার বলে তুই বাড়ি চল, তোর জন্য একটা সুখবর আছে। আমি বললাম সুখবর? তা কিসের সুখবর? বলে তুই বাড়ি চল, আমি তোর বাড়ি নিয়ে যাবো। আমি বললাম না আমি যাবো না। তা মা আমাকে নিতে জন্য জোরাজোরি করতেছে, তো খালা তখন বলতেছে তোমার আম্মা যদি এরকম করেই বলতেছে যাও না, একটু বাড়িতে যাও, সমস্যা কি, যে একটু ঘুরে আসো। পরে ছোটো বোনগুলোর জন্য পড়ান পড়তেছে, ভাবলাম ছোটো বোনগুলোরও একটু দেখবো, আর আম্মা কেন এরকম করে টানা হেঁচড়া করে নিতেছে, আম্মার সাথে যাই। এরপরে আমি আমার আম্মার সাথে আমাদের বাড়িতে গেলাম, এবং বাড়িতে যাওয়ার পরে আব্বু দেখে অনেক খুশি। বাড়িতে গেছি, আমার জড়ায় ধরছে, কি আব্বা ভালো আছো, তোর শরীর ভালো, মানে কেমন জানি একটা অন্যরকম ভাব, মানে পরিবারের মাঝে সবাই খুব আনন্দিত, আব্বাও আনন্দিত, মাও আনন্দিত, মানে কেমন জানি তাদের মাঝে একটা আনন্দ বিরাজ করতেছে। রাতের বেলা খাইতে বসছি, তো খাবার দিল, খাইলাম। খাওয়ার পরে আমার মা বলতেছে যে তোর একটা কথা বলবো, এমনি বলে। আমি বললাম একটা কথা, তুই কী কথা বলবা বলো। আমার বলতেছে তুই খাওয়া দাওয়া শেষ করে তুই একটু বারান্দায় আসিস, আম্মা বারান্দায় আসি। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, বারান্দায় আসবো, তাতে কি। তখন খাবার খাইলাম, রাতের খাবার খাইয়া বারান্দার মধ্যে গিয়ে বসছে। আম্মা তখন পিছন থেকে যেয়ে বসে বলতেছে যে তোর আব্বা না তোর বিয়ে ঠিক করছে। আমি বললাম মানে? আব্বা আমার বিয়ে ঠিক করছে? আমি বাড়িতে আসি না, ঘরে আসি না, আর আব্বা আমার বিয়ে ঠিক করে ফেললো? কার সাথে? আমার আব্বা বলে পাশের গ্রামের একটা মেয়ে আছে, নাম হচ্ছে সাদিয়া, অনেক সুন্দর, ওই মেয়েটার সাথে তোর বিয়ে ঠিক করছে। আমি তখন বললাম তা সাদিয়া নামের কোন মেয়ের সাথে আব্বা আমার বিয়ে ঠিক করছে? তা হঠাৎ করে আমাকে বিয়ে দিতে হবে কেন, মানে আমাকে বিয়ে কেন করতে হবে? আমি কি কোনো খারাপ কিছু করতেছি, না আমি আব্বার মাথায় বাড়ি মারতেছি? আমার মা বলে আরে না, মাথায় বাড়ি মারবি কেন, তোর আব্বা তোর বিয়ে ঠিক করতে পারে না, তোর জন্য বিয়ে ঠিক করছে, এটা তো ভালো কথা। আমি বললাম না, আব্বার মতলব ভালো না, আমি আব্বারে ভালো করে চিনি, আব্বার কোন জায়গায় যে কী লুকে আছে, কোন জায়গায় কোন স্বার্থ আব্বা লুকে আছে, এটা বোঝা বড় মুশকিল। আমি আব্বারে বিশ্বাস করি না, আমি এসব কথা বিশ্বাস করি না। আমার মা বলে আরে বাবারে এরকম করে না, তোর জন্য মেয়ে ঠিক করছে, এখন তুই এরকম করলে কি হবে? আমি বললাম কেন আমার জন্য হঠাৎ করে আমার আব্বা মেয়ে ঠিক করবে? তো এই কথা বলার পরে আমার আম্মা তখন চলে গেল রুমে। আমি তখন আমার খাটে গেলাম, খাটে যেয়ে আমি চিন্তা করতেছি ঘটনা কি। আমার আব্বা আমার জন্য মেয়ে ঠিক করে ফেললো, বাড়ির মধ্যে আমার থাকতে দিত না, ঘরে আমার থাকতে দিত না, এখন আমার বিয়ে করানোর জন্য, আমার তো বিয়ের বয়স ওভাবে হয়নি,
আমি মাত্র ইন্টার ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠলাম, তা এই মুহূর্তে আব্বা কেন আমাকে বিয়ে করানোর জন্য এতটা উঠে পড়ে লাগবে? আমার তো এখন ওভাবে বিয়ের বয়স হয়নি। পরে চিন্তা করতেছি যে আমার আব্বার এখানে কোনো না কোনো একটা স্বার্থ আছে, অবশ্যই কিছু একটা স্বার্থ আছে, কারণ আমার আব্বা স্বার্থ ছাড়া কিছুই করে না, তার কোনো একটা স্বার্থ জড়িত আছে এবং ওই স্বার্থের কারণে উনি আমাকে এখন বিয়ে করাবে। পরে আমি চুপ হয়ে রইলাম যে ঠিক আছে, দেখি পরিস্থিতি কোন দিকে যায়। এবং রাত পেরিয়ে তখন সকাল হলো। সকাল হওয়ার পরে আমি বলছি, মা আমি চলে যাব, আমি যেখানে কাজ করি ওখানে চলে যাব। আমার আব্বা বলে, না 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 তুই যাবি না, তোর আম্মা তোর কিছু বলছে না? আমি বললাম, আম্মা তো আমারে বলছে, কিন্তু এটি কীভাবে সম্ভব, আমার তো এখনও বয়স হয়েছে নাকি, আমার বয়স হোক আমি এরপরে বিয়ে করব। আব্বা আমারে বলে, আমি ভালো হইতে চাইলে তুই খারাপ হবি না, আমি ভালো হইতে চাইলে তুই খারাপ হবি, আমরা মেয়ে দেখতে যাব আজকে, তুই কোথাও যাবি না। আমি বললাম, মেয়ে দেখতে যাইবা? বলে, হ্যাঁ মেয়ে দেখতে যাব। এরপরে আমার আব্বা কী করলো, দুপুরবেলা গাড়ি নিয়ে আসছে, আমার মা আমি আমার বোন সবাই মিলে মেয়ে দেখতে যাবে। তো মেয়ে দেখতে যখন যাবে আমিও গেলাম আমার মার সাথে। আমার মা কিন্তু সবসময় একটু বোকা মানুষ ছিল ভাই, এতটাই বোকা ছিল আমার মা, মানে এতটাই বোকা যে আমার আম্মাকে আমার আব্বা অনেকভাবে ব্যবহার করতো। তা আমার মা মানে কিছু মানে বুঝি না, কেমন জানি গ্রামের কিছু সুন্দরী সহজ সরল বোকা টাইপের মানুষ হয় না, আমার আম্মা ওই টাইপের একজন মানুষ ছিল। আব্বা যেটা বলতো আব্বার কথাই বিশ্বাস করতো, আব্বার কথার বাইরে কোনো কথা বলতো না। আব্বা উঠতে বললে উঠতো, আব্বা বসতে বললে বসতো, এই আব্বুর কথার উপরেই চলতো। এরপর আমার আব্বা তখন আমাকে মেয়ে দেখার জন্য নিয়ে গেল, আমি তখন মেয়ে দেখার জন্য গেলাম। এবং মেয়েটা দেখে আমি দেখতেছি যে ওনার বয়স আমার থেকেও বেশি, এমনি সুন্দর আছে, যথেষ্ট সুন্দরী, লম্বা ফর্সা, সব থেকেই ঠিক আছে, কিন্তু বয়স আমার থেকেও বেশি। পরে আমি মায়ের আলাদা করে ডাকলাম, ডাকে মারে বললাম, মা তুমি কি এই মেয়ের সাথে আগে দেখছিলে এই মেয়েরে? আমার আম্মা বলে, হ্যাঁ দেখছি তো, আমাদের বাড়িতে গেল তো, তোর আব্বাই নিয়ে গেছে। আমি বললাম, আব্বা আমাদের বাড়িতে এই মেয়েরে নিয়ে গেছে? কীভাবে নিয়ে গেল? মা বলো, তোর আব্বার সাথেই গেছে, তোর আব্বার সাথে গেছে, আমি দেখছি, তোর আব্বা আমারে দেখাইছে, দেখায় বলছে যে এই মেয়েটারে আমগো হাবিবরে বিয়ে করামো, আমার তো খুব পছন্দ হয়েছে মেয়েটারে। এখন এমন ভিতরে আমি তখন কী করলাম, বসে আছে, আমার মাও বসে আছে, আমার বোনেরাও বসে আছে। ওই মুহূর্তে আমি আমার আব্বার চোখের দিকে তাকায় দেখতেছি, আমার আব্বার চোখের মধ্যে আমি খারাপ কিছু পাচ্ছিলাম, মানে খারাপ কোনো কিছু পাচ্ছিলাম, যে আব্বা অবশ্যই খারাপ কোনো কিছু মানে করতেছে চোখের মধ্যে, এরকম কিছু একটা জিনিস আমি দেখছি। দেখার পরে এবং আমার আব্বা যদি মেয়ের সাথে কথাবার্তা বলে, মানে মনে হয় যেন আব্বার ফ্রেন্ড, মানে ফ্রেন্ডলি আমার আব্বা মেয়ের সাথে এরকম করে কথাবার্তা বলে। তো আমি তখনও বুঝতে পারলাম না যে ঘটনাটা কী। তো ওই দিন কী করলো, আমার আব্বা একরকম আংটি পরাই দিবে। তা আমি বললাম যে আংটি পরাবেন, ঠিক আছে, তা একটু অপেক্ষা করেন। না, আমার আব্বা আমার কথা শুনলো না, মানে আমার হাত থেকে আংটি নিয়ে আমার আব্বা নিজেই ওই সাদিয়ার হাতে আমার আব্বা নিজে আংটি পরাই দিল। যখন সাদিয়ার হাতে আংটি পরাই দিল, আমি তখন তাকাই রইলাম যে আরে বিষয়টা তো বুঝতে পারলাম না। আমার আব্বা আংটি পরাই দিল, রাতের বেলা আব্বা চলে গেছে, মানে বাসায় আসছে, আর আব্বা অনেক খুশি, বিয়ের কথাবার্তাও বলে আসছে। তখন আমার মাথায় একটা জিনিস খেলতেছে যে না, এখানে কোনো না কোনো একটা কিছু স্বার্থ আছে। এর পরের দিনে আমার ওই গ্রামে কিছু পরিচিত বন্ধুবান্ধব আছে, যাদের সাথে আমার মোটামুটি ভালো সম্পর্ক, স্কুলে পড়তো, ছোটো ভাই বড়ো ভাই এরকম, ওনাদের সাথে আমি কথাবার্তা বলে জানতে পারি আমার আব্বা মাঝে মাঝে ওই বাড়িতে যাইতো, ওই বাড়িতে যেত। ওই মেয়ের যে বাবা মা আছে তারা মোটামুটি অনেক বয়স হয়ে গেছে, বয়স্ক, এবং মেয়ের আরও 2টা ছোটো ভাই, একটা ছোটো বোন আছে। আমার আব্বা ওদের পরিবারে যাইতো, আসতো, ওদেরকে দান সরকার করতো, টাকা পয়সা দিত। তা কেন দিত, এই জিনিসগুলো আমি তখন বুঝতে পারলাম না। এবং এই জিনিসগুলো আমি ইনকোয়ারি করতে করতে একটা সময় আমি শিওর হয়ে গেলাম যে আমার আব্বার এখানে সবচেয়ে বড় স্বার্থ যেটা, এটা হয়তো আপনারা অনেকেই বুঝছেন, আমি এটা বলতে চাই না মুখ থেকে। এবং আমি এটা বুঝে গেলাম যে এরকম কিছু একটা আমার আব্বা করতে যাচ্ছে, যে মেয়েটারে কোনো না কোনোভাবে আমার আব্বা বাড়িতে আনতে চাচ্ছে, এবং বাড়িতে আনার পরে আমার নামমাত্র আমাকে বিয়ে করাবে, কিন্তু আমার আব্বা এখানে অন্য কিছু করবে, এটা আমি বুঝে গেছি। এবং বুঝে যাওয়ার পরে আমি আমার আব্বারে কোনো কিছু না বলে, আম্মারে কোনো কিছু না বলে, আমি ডিরেক্টলি একদিন রাতের বেলা বাড়ি থেকে পালাইয়া, আমি যেখানে দোকানদারি করতাম, আমি ওই দোকানদারে মানে আমার ওইখানে চলে গেছি আমার কাছে, এবং কাজে চলে গেছি রাতের বেলায়। সকালবেলায় প্রায় 8টা-9টার দিকে আমি দোকানে বসে আছি, আমার আম্মা তখন আসছে থেকে আইসা আমারে বলতেছে, তুই চলে আসলি কেন কালকে রাত্রে? আমি বললাম, তো আমি চলে আসবো না, আমার কাজ আছে, আমি চলে আসছি। আমার আম্মা বলে, উঠ এখান থেকে, উঠ বাড়ি চল। আমি বলি, মা তুমি যেহেতু আসছো ভালো হয়েছে, তোমার সাথে আমি একটু কথা বলি। আমি সবসময় দেখে আসছি তুমি তোমার জীবনে বোকামি করে গেছো, আর তোমার ওই বোকামিগুলোর কারণেই কিন্তু আব্বু এতটা সুযোগ পাইছে, বা আব্বা এইসব বদমাশিগুলো করতে পারছে। তুমি যদি আব্বাকে সুযোগ না দিতা, আব্বা কিন্তু এগুলো করতে পারতো না। আমার আম্মা বলো, তোর আব্বা একটু ভালো হইতে চাইছে, একটু ভালো লাইনে আসতে যাচ্ছি, তা তোরা বুঝি তোর আব্বারে ভালো হইতে দিবি না। তোরে বিয়ে করাইয়া উনি ঘরের মধ্যে থাকবো, ঘরে থাকবো, আনন্দ ফুর্তি করবো, বউ নিয়া আমাদের সাথে ভালোভাবে থাকবো। এখন তুই এটা চাস না, তুই আমার পরিবারে আগুন লাগানোর জন্য বসে আসিস। আমি বললাম, মা তুমি
একটু সাইডের সময় তোর সাথে কথা বলি। পরে মায়ের আমি দোকানের পিছনে নিলাম, নিয়ে মায়ের আমি এটা বলছি। এবং বলার পরে মা তখন বলতেছে, মানে জুতা নিতেছে আমার মারার জন্য। আমার বললাম, তোর আমি জুতা দিয়ে পিটামো, তুই কেমনে পারলি এই কথাটা বলতে তোর আব্বার নামে? হ্যাঁ, তোর লজ্জা করলো না? তুই বাড়ির বাইরে গিয়ে এই জন্য। মা, আমার মা পুরোপুরি আমার আব্বার সাপোর্টে, মানে পুরো আব্বার কথা বলতেছে। আমি বললাম, রে মারে, তুমি যেটা বলতেছো বিষয়টা এরকম না, বিষয়টা এরকম না, বিষয়টা ওই রকম, আমি যেরকম করে বলতেছি এরকম না। মা আমার কোনো কথাই শোনে না, আমার উল্টাপাল্টা বকাবাদ্য করতেছে, গালাগালি করতেছে। তুই কি বুঝোস, তুই কি জানোস, তুই কিসের পড়াশোনা করাইছি তোরে আমি, এটা ওইটা খারাপ ব্যবহার করতেছে। এবার তুই যাবি কি যাবি না? বলছে, না আমি যাব না। এই কথা বলছে, মা রাগারাগি করে মা চলে গেছে। এবং 2 দিন পরে মা আবারও আসছে দোকানে। আমার আব্বা কিন্তু আর আসে নাই। 2 দিন পরে আইসা মা আমার দোকান থেকে বের করছে। বের কইরা এই আমার যে খালা ছিল খালার সামনে, এরপরে আমার যে দোকানের খালু ছিল ওনাদের সামনে কান্নাকাটি করে আম্মা এগুলো বলতেছে। আর এর মাঝে কিন্তু এই বিষয়গুলো কিন্তু কাশফিয়া জানছে। এবং কাশফিয়ার আমি বলছি, তুমি খবরদার এটা নিয়ে কোনো টেনশন করো না, আমি আমার জীবনে যদি বিয়ে করি তা কাশফিয়া আমি তোমারই বিয়ে করবো, আমি আর কাউরই বিয়ে করবো না। অ্যান্ড আমার খালুর কাছে দোকানে বলার পরেও ওনারাও বললো যে আপনার ছেলে, আপনি বুঝেন, আপনি বুঝাইলেই তো বুঝবে, আপনি ভালো করে বোঝান। অ্যান্ড একটা সময় মা আমার বলে, তুই বিয়ে করবি বা না করবি সমস্যা না, তুই বাড়ি চল, আমি তোরা বাড়ি নিয়ে যাই। তো এরকম জোর জবস্তি করে আমাকে আবার ওই দোকান থেকে বাড়িতে নিয়ে গেছে। এবং বাড়িতে নিয়ে যাওয়ার পরে মা আমারে বলে, তোর আব্বা কী বলছে জানোস? আমি বলছি, কী বলছে? আমার মা বলে, তোর আব্বা বলছে আমার তালাক করে দিবে। আমি বললাম, কেন? তোমার তালাক দিয়ে দিবে কেন? আমার মা বলে, তোর বাবার যদি মান সম্মান নষ্ট হয়, তোর আব্বা ওই মেয়ের বাবার কাছে কথা দিছে, গ্রামের 8-10 জনকে জানাইছে, ওই মেয়েরা আংটি পরাইছে। এখন যদি কোনোভাবে গ্রামের মধ্যে তোর বাবার মান সম্মান নষ্ট হয়, বিন্দু পরিমাণে তোর বাবার মান সম্মান নষ্ট হয়, তোর বাবা তোর দাদির কসম করে বলছে আমাকে ছেড়ে দিবে, আমাকে তালাক দিয়ে দিবে। আচ্ছা রে বাবা, তা তুই কি চাস যে আমার তালাক হয়ে যাক? তোর 3টা বোন আছে, তোর বোনগুলোর ভবিষ্যতের কথা তুই চিন্তা করবি না? আমার এই কথাটা শুনে এবং আমার চোখের পানিগুলো দেখে আমি নিজের চোখের পানি ধরে রাখতে পারি নাই। আমি তখন নিজেই কান্না করে দিলাম। আমি বললাম, মা, তুমি যে কান্না করতেছো, তুই কেন কান্না করতেছো? তুমি কি বুঝতেছো না? মা আমারে বলে, তুই যেটা চিন্তা করতেছিস আসলেই বিষয়টা এরকম না। তোর আব্বা এই মেয়েটারে ভালো লাগছে, তোর বউ হিসাবে এই মেয়েটারে বিয়ে করে বাড়িতে আনতে চায়। আর তোর আব্বার মনে কোনো খারাপই নেই, তোর আব্বার মনে কোনো হারামই নেই। তুই এটা ভুল বুঝতেছিস বাবা, তোর এটা ভুল হইতেছে। আমি তোর আব্বার সাথে দীর্ঘ বৎসর সংসার করি, আমি তোর বাবারে তোর থেকেও ভালো করে চিনি। বাবা না ভালো, কলিজা না ভালো, এরকম করে না বাবা। বাবা না ভালো, তুই চল, তুই বিয়ে করবি। আমি তখন বললাম, মা গো, আমি যদি এটা করি, আমি তখন ওই কাশফিয়ার কথা বললাম যে কাশফিয়ার সাথে আমার সম্পর্ক আছে, ও আমারে পছন্দ করে। মা আমারে বলে, একটা মেয়ের জীবনে সুখের কথা চিন্তা করে তুই এতগুলো জীবন নষ্ট করে দিবি? তুই কাশফিয়ারে বিয়ে করলে না হয় কাশফিয়ার সুখী হবে, তুই সুখী হবে, কিন্তু তোর 3টা বোনের জীবন নষ্ট হবে, আমার জীবন নষ্ট হবে, তোর বাবার জীবন নষ্ট হবে। তুই কি এতগুলো কাজ করতে পারবি? আমি বললাম, মা, আমি বিয়ে করবো, এটা যদি কাশফিয়া জানতে পারে, ওনার সহ্য করতে পারবে না মা। ওর বয়স অনেক কম, ও ছোট, কোনো কিছু বুঝে না, ও আমার পাগলের মতো ভালোবাসে। আমার মা বলে, তুই আর ওইদিকে যাইছে না। এই কথা বলে মা আমার ঘরের মধ্যে আটকাই ফেলছে। আমি যতভাবেই মারে বলি, যেমন মা আমি যাব না, মা আমারে যাইতে দিবেই না। এবং আমি তো কাশফিয়ার সাথে, আমার কাছে কোনো মোবাইল ফোন টোনও নাই, ওর সাথে আমার কোনো যোগাযোগও নাই, ওর সাথে আমার কথাবার্তাও নাই, আমি এভাবেই পড়ে আসি। অ্যান্ড এরকম করতে করতে আমার বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে। এবং বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে পরে আমার মা তখন করলো কি, মানে আমারে বলতেছে যে মানে এরকম ওই বাড়িতে খবর দেওয়ার জন্য, মানে ওই বাড়িতে। আমি তখন বললাম যে ওদেরকে খবর দিলে এত সমস্যা হবে, আমি এরকমটা মানে ওদের বাড়িতে আমি খবর দিব না। এরপরে মা আমারে বলতেছে যে না, ওদের বাড়িতে তুই এত বছর ছিলি, ওদের সাথে তোর এত সম্পর্ক, তাদেরকে না বললে কেমনে হয়, তুই বল। আমি বলতে পারবো না। এবং আমার মা গিয়ে তখন কাশফিয়ার আব্বা আম্মা এবং কাশফিয়াকে দাওয়াত দিয়ে আসছে। এবং যেদিন আমার বিয়ে, এর আগের দিন রাতের বেলায় কাশফিয়ার আব্বা, কাশফিয়ার আম্মা এবং কাশফিয়া আমাদের বাড়িতে চলে আসছে। মানে আমি তো আর লজ্জায় কাশফিয়ার সামনে পড়ি না, আমি দূরে দূরে থাকতেছি, ওর সাথে কথাও বলি না। কারণ ওর কাছে আমি কি বলবো, ওর মানে বলার মতো তো আমার কোনো ভাষা নাই। আমি ওর সাথে কথা বলবো, আমি কোন মুখ নিয়ে কথা বলবো বলেন? আমি ওর সামনে পড়লাম না, সামনে না পড়ে আমি এভাবে ঘুরতেছি এদিকে ওইদিকে। এমন করতে করতে রাতটা আমি আমার আরেক বন্ধুর বাসায় গিয়ে কাটাই দিছি, বাড়িতেও আসি নাই। পরের দিন সকালবেলা আমি বর সাজতেছি, আমাকে বর সাজানো হচ্ছে এবং কাশফিয়া দূর থেকে আমার বর সাজানোর দৃশ্য দেখতেছে। তবে অবাক করা বিষয় কি জানেন, আমি যে বর সাজতেছি বা আমি যে নতুন বর সাজতেছি, মানে ও না, মানে কোনো দুঃখ নেই ওর মনে, হয় না যে আমার বিয়ে হয়ে যাচ্ছে বা আমি বিয়ে করে ফেলতেছি।
ওই তো আমাকে ভালোবাসতো, আমার ভালোবাসার মানুষ, ওর মনে তো একটা কষ্ট থাকার কথা। কিন্তু ভাই আমি খেয়াল করে দেখলাম কি জানেন, ওর মনে এক বিন্দুও না কষ্ট নাই। ও জাস্ট আমার দিকে তাকায় আসতে, আমাকে বর সাজাচ্ছে, পাগড়ি পরাচ্ছে, শেরওয়ানি পরাচ্ছে, এরকম করতে করতে আমাকে ওই বাড়িতে নিয়ে গেছে। এবং ওই যে মানে বর সেজে আমি তখন যাচ্ছি, আর ওই বর যাত্রীতে কাশপিয়ার বাবা মা আর কাশপিয়া বর মানে বর সেজে ওই আমাদের মানে বর যাত্রী হয়ে আমাদের সাথে গেছে, আমার সাথে গেছে। যাওয়ার পরে ওই পরিবারে ঢুকলাম এবং ঢুকে পড়ে দেন হচ্ছে কথাবার্তা হলো এবং আমার বিয়ের মানে বিয়ে হলো। কাজী আসলো, আমাকে কলমা পড়াইলো। একইভাবে আমার যে বউ ছিল সাদিয়া, ওরেও কলমা পড়াইলো, কাবি হলো, সব কিছু হলো। এবং হওয়ার পরে এই মানে কলমা কাবিন হয়ে গেছে, এর কিছুক্ষণ পরেই হঠাৎ করে ভাই একটা চিৎকার পড়ছে। এত জোরে একটা চিৎকার পড়ছে ওই দিক থেকে, মানে পুকুর ঘাটের ওই দিক থেকে চিৎকার আসছে। এবং চিৎকার আসার পর সবাই তখন দৌড়ে ওইদিকে গেল। আমি তো নতুন বর, আমি তো বসে আছি, আমি তো আর যাই না, স্টেজে বসে আছি আমি। সবাই দৌড়ে গেছে এবং ওই সবার মুখে শুনতেছি যে কী হয়েছে কী হয়েছে, সবাই দিকে গেল কেন। তখনই সবার মুখে শুনতেছি ওই পুকুর পাড়ে নাকি কোনো এক মেয়ে বিষ খাইছে এবং বিষ খাইছে। আমি তখন নতুন বর সাইজে আছি ভাই, বিষ খাইছে কথাটা শুনে আমি তখন এখান থেকে মানে এই মানে স্টেজ থেকে আমি তখন লাফ দিয়ে গেছি, মানে নতুন বর হওয়ার পরেও। এবং লাফ দিয়ে যাওয়ার পরে আমি দেখলাম এটা আর কেউ নয়, আমার ভালোবাসার মানুষ, আমার ছোট্ট পরাণ পাখি, আমার কাশপিয়া বিষ খেয়ে ওখানে মুখ থেকে লালা বেরিয়ে গেছে। ওর সবাই টানাটানি করতেছে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ও হসপিটালে যাবে না। ও হসপিটালে যাবে না, একটা গাছ মানে বিষ খাওয়ার পরেও একটা গাছ ধরে আছে, ওরে নিতে পারতেছে না। আমি দৌড়ে গিয়ে হাতের মধ্যে ধরলাম, ধরে মানে বললাম কাশপিয়া হাত ছাড়। টান দিয়া হাতটা টাইনি আমি ওর নিজে কাঁধে করে দৌড়ে আমার বিয়ের যে গাড়ি, আমার বিয়ের গাড়ির মধ্যে উঠাইয়া আমি ওরে নিয়ে হসপিটালে যাব। ওই মুহূর্তে আমার মা আমার হাত চেপে ধরছে। আমি বললাম মা আমার হাত ছাড়ো, আমি কাশ্মীরে হসপিটালে নিয়ে যাই, ও তো মারা যাবে। আমার মা বলে তুই বউ নিয়ে বাড়ি যাবি। আমি বললাম মা দেখো ওর অবস্থা ভালো না, আমি হসপিটালে যাই। মা বলে এইভাবে বউ রেখে যাওয়া যাবে না। মা তখন অনেকেই বলে আমরা যাই, সমস্যা নাই, আমরা ওরা হসপিটালে নিয়ে নিতেছি। এবং কাশপিয়া বিষ খেয়ে অবস্থা হওয়ার পরে ওর আব্বা আম্মা দুজনে জ্ঞান হারিয়ে ফেলছে আমার শ্বশুর বাড়িতেই। এরপরে ওনাদেরকে তখন গাড়ি করে আমার বাড়িতে নিয়ে আসা হলো। আমার বাড়িতে ওনারাও আসলো। আমি তখন ওই বর্ষাজ অবস্থায় চিৎকার করে কাঁদতেছি। আমার সাথে আমার নতুন বউ থাকার পরেও আমি চিৎকার করে কাঁদতেছি। আমি কাউরে বুঝাইতে পারতেছি না যে আমার বুকের ভিতরে কি চলতেছে, কি হইতেছে, আমি কাউরে বুঝাইতে পারতেছি না। একটা সময় বাড়িতে আসলাম, মোবাইল ফোনের মাধ্যমে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং আমার বাসর যেদিন হবে ওই দিনে রাত্র 10টার দিকে আমি খবর পেলাম হসপিটালের মাধ্যমে যে কাশপিয়া আর বেঁচে নাই। হসপিটাল থেকে খবর আসলো ও মারা গেছে। বাসরঘর থেকে আমি বেরিয়ে আমার আম্মা বলতেছে তুই কী করতেছস? আমার আব্বা বলে যাইতেছে যাক। আমি তো জানি আমার আব্বা কেন এই কথা বলে। আমি তখন এখান থেকে দৌড়ে হসপিটালে গেলাম এবং হসপিটালে যাওয়ার পরে জানতে পারি লাশ পুলিশ নিয়ে গেছে পোস্টমর্টম করার জন্য। আমি এই বর সাজা অবস্থায় মানে পাগড়িটা খোলা কিন্তু বিয়ের পোশাক তো পরা, আমি সকাল পর্যন্ত ওই লাশ কাটা ঘরের সামনে দাঁড়িয়ে থাকি। একটা পর্যায়ে লাশ কাটা ঘর থেকেও লাশটা বের করা হয় দিনের প্রায় 10টার দিকে। লাশ বের করার পরে লাশবাহী গাড়িতে করে ওরা তখন ওর বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আনার পরে ওর বাবা মা চিৎকার করে বলতেছে মারে ও মা তুই বিষ কেন খাইলি, মারে ও মা তুই বিষ কেন খাইলি, তুই কেন বিষ খাইলি, ও মা তুই কেন বিষ খাইলি, তোর মনের ভিতরে কি এমন কষ্ট ছিল, কেন তুই বাবার কাছে বললি না, কেন তুই মায়ের কাছে বললি না, কেন আমাদেরকে তুই জানাইলি না, আমাদেরকে না জানিয়ে কেন তুই এরকম করে পরপারে চলে গেলি, ও মা মারে তোর কাছে অনুরোধ, মারে তুই ফিরে আয়। ওর বাবা মা চিৎকার করে কান্না করতেছে। ওর বাবা মায়ের কান্নাকাটিতে পুরো আকাশ বাতাস ভারী হয়ে গেল এবং কাশপিয়ার লাশ বাড়িতে আসা মাত্রই গ্রামের দূর দূরান্তের মানুষগুলো ছুটে এলো। কাশপিয়া সবার সাথে অনেক ভালো ব্যবহার করত। কাশপিয়ার সবার সাথে অনেক নম্র ভদ্র ছিল এবং এত ভালো মেয়ে এই গ্রামে আর কেউ ছিল না। সবাই বলতো, কাশপিয়ার বাপ মা বারবার একটা কথা বলেছে, মা তুই এই কাজটা কেন করলি। নতুন বর্ষাজ অবস্থায় আমি তখন কাশপিয়ার কবরে মাটি দিয়ে সন্ধ্যার দিকে আমি তখন বাড়ি আসছি। কিন্তু বাড়ি আসার পরে ভাই আপনি যদি বিশ্বাস করেন আপনি অবাক হয়ে যাবেন যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, তার বিন্দু পরিমাণের রেশ আমার পরিবারে আসলো না।
না আমার মা না আমার বাবা কেউ বিন্দু পরিমাণের কোনো রকমের টেনশনে আছে, মানে সবাই অনেক ভালো। আমার বউ আমার আব্বার সাথে অনেক আলালো ধুলালো কথা বলতেছে। আমার মা আমার বোনেরা সবাই আমার বউকে নিয়ে খুব হাসাহাসি, অনেক আনন্দ ফুর্তি। এবং রাতের বেলা আমি যখন রাতের খাবার খাওয়ার পরে আমি বসে বসে কান্না করতেছি, আমার মা আইসা আমার মাথায় হাত বুলিয়ে দিয়া বলতেছে, বাবা কান্না করিস না, যার ভাগ্যে যা আছে তাই হবে। যে যেভাবে যার মৃত্যু কপালে লিখে আসছে তার মৃত্যু সে এভাবেই হবে। আমি তখন আমার মায়ের দিকে মুখের দিকে তাকিয়ে বললাম, মা তোমারও তো 3টা মেয়ে আছে, তো তোমার 3টা মেয়ের দিকে তাকেও কি তোমার ওই মেয়েটার জন্য একটু মায়া লাগলো না? আমার মা আমাকে বলে, দেখ এই মেয়েটা এরকম এক কাজটা কেন করলো? আত্মহত্যার মতো জঘন্য কাজ কি দুনিয়াতে আর কিছু হতে পারে? আমি বললাম, ও কেন আত্মহত্যা করলো এটা আর কেউ না জানুক মা, তুমি তো জানো। আমার মা বলে, যাক বাবা, এরকম জিদি মেয়েরে যে আমি তোর ঘরের বউ বানাই নাই, এটা আমার শতকপালের ভাগ্য। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। রাতের খাওয়া দাওয়া করে আমি তখন আমার বউয়ের কাছে গেলাম, মানে সাদিয়ার কাছে গেলাম। এবং সাদিয়ার কাছে যাওয়ার পরেই মানে আমার ভিতরে তো সব মানে ভালোবাসা বলতে ওর জন্য কিছু নাই। আমি আমার মতো করে মানে খাট থেকে একটা বালিশ নিয়ে মানে হচ্ছে সোফা আছে, সোফার মধ্যে গিয়ে আমি শুয়ে পড়ছি। এবং আমি তো ওর স্বামী, আমি সোফার মধ্যে গিয়ে শুইছি। ও তো আমার একটা বার ডাক দিতে পারবে যে কী ব্যাপার আপনার সোফাতে ঘুমাইতেছেন কেন, আপনি খাটে আসেন। মানে ও আমাকে একটা বারও ডাক দিল না। আমি সোফার মধ্যে ঘুমিয়ে এসেছি এবং সোফার মধ্যে ঘুমাইতে ঘুমাইতে আমার সকাল হয়ে গেছে। সকাল হওয়ার পর আমি তখন বের হয়েছি, হাত মুখ ধুইতেছি, আমি দোকান পাড়ে যাইতেছি, নির্গুম জায়গা বা নীরব কোনো জায়গার মধ্যে বসে আছি। এরকম করে সারাটা দিন কাটাই দিলাম। আমি দুপুরে খাইবারও খাইলাম না। আমার বউ হতে ও একটাবার আমার কোনো খবর নিল না। ওরে নিয়ে খুব ব্যস্ত আমার আব্বা। আমার আব্বা বাজার থেকে ওরে এইটাই না খাওয়ায় ওইটাই না খাওয়ায়, ওই আমার আব্বার জন্য রান্নাবান্না করে। আমি তো আগেই জানতাম যে এরকম কোনো একটা বিষয় আছে, কিন্তু তারপরেও আসলে কাকে বলবো, মানে বলার মতো তো কোনো মানুষ নাই। এই দৃশ্যগুলো চোখের সামনে দেখতেছি এবং এরকম করে সপ্তাহখানিক বা 15 দিন কাটার পরে আমি এমনও কিছু দৃশ্য আমার নিজের চোখে দেখতে পাই আমার বাবার সাথে। এটা আসলে এখানে আমার বলার মতো কোনো ভাষা নাই, আমি এটা প্রকাশ করতে পারবো না। এবং এই জিনিসটা দেখার পরে আমি তখন আমার মায়েরে বললাম, মা এই ঘটনা আমি তো এটা নিজের চোখে দেখছি। বলার পরে মা বলে, বাবা রে, আমিও তো এমন জিনিসে আন্দাজ করতেছি এরকমটাই তো হইতেছে। আমি বলে, আমি যে তোমারে বলেছিলাম মা, বাবা যে আমার এই মেয়েটারে বিয়ে করায় আনতেছে শুধুমাত্র আমার বউ হিসাবে মেয়েটারে বাড়িতে আনতেছে, কিন্তু আমার বাবার অন্য কোনো স্বার্থ আছে। কিন্তু তুমি তো তখন আমার কথা বিশ্বাস করলে না, আজকে দেখতেছো তো। আমার মা বলে, দেখতেছি তো বাবা সব কিছুই, কিন্তু আমি করবোটা কি? আমি তখন বললাম, এবার তুমি চিন্তা করো তুমি কি করবা, তুমি এবার ভাবতেছো তুমি কি করবা। মাগো তুমি তো বুঝলা না, আমি তোমাকে এত করে বুঝাইছি, এত করে বলছি, আমার কোনো কথাই তুমি কানে নেও নাই। আমার মা বলে, থাক বাবা এগুলো কারো কাছে বলিস না, তোর বোনগুলোর এখনও বিয়ে হয় নাই, তোর বড় বোনটার জন্য এদিক সেদিক থেকে বিয়ের ঘর আসতেছে, এগুলো যদি লোকে লোকে জানাজানি হয়ে যায় তাহলে কিন্তু বাবা আমরা সমাজে মুখ দেখাইতে পারবো না। আমি তখন আমার মায়ের মুখের দিকে তাকায় দেখে মনে মনে চিন্তা করি, আহারে মা, তুমি বুঝলা যখন সব কিছু হারাইলা তখন। এরপরও মায়ের উপর আমি পড়ে আসছি, মার আমি তারপরেও বলি যে এই মেয়েটারে বের করে দিই, সাদিয়ারে বের করে দিই। কিন্তু আমার আব্বা, সাদিয়ারে যদি আমরা ঘর থেকে বের করি মানে আব্বা কারো অস্তিত্ব রাখবে না। মানে আমার আব্বা আমার বউ ছাড়া কোনো কিছুই বুঝে না। এবং আমার বউ মানে অনেক রাত পর্যন্ত আব্বুর হাত পা টিপে দিয়ে তারপর এসে আমার সাথে ঘুমায়। তা আমার মা পাশে শুয়ে থাকে, আমি মায়েরে বলি যে মা ওইগুলো করে কেন, তুমি বাধা দেও না। আমার মা বলে, আমি কি বলবো, আমি কিছু বললে তোর আব্বা আমার মারতে আসে, তোর আব্বা আমার কোনো কথাই শোনে না। আমি তখন বললাম, শুনবে না তো, কারণ যা হবার তা তো হইতে আছে। এরকম করে দিনগুলো কাটতেছে। আমি কিন্তু কোনো দিন আল্লাহ সাক্ষী এই মহিলার হাত পর্যন্ত কখনো স্পর্শ করি নাই, মানে সাদিয়ার হাতেও পর্যন্ত কোনো দিন ধরি নাই। আমি আমার মতো করে আমার দিনকালগুলো পার করতেছি, আমার মনের ভিতর কষ্ট, আমি আমার কষ্ট নিয়ে সময়গুলো কাটাইতেছি। এবং মাঝে মাঝে সময় পাইলে সাদিয়ার কবরের কাছে আর আপনার কাশপিয়ার কবরের কাছে যাই, ওর কবর জিয়ারাত করি, ওর জন্য কান্নাকাটি করি, এরকম করে আবার চলে আসি। আবার ওর আব্বা আম্মা কিন্তু এখনও জানে না যে এই ঘটনার খলনায়ক আমি। তো ওর আব্বা আম্মা আমার অনেক আদর করে, যেহেতু ওর মা আমাকে ছেলে ডাকছে, আমার বলে তুই আমার বড় ছেলে, তুই আমার বাড়ি থাকবি, আমার ঘরে থাকবি, উনি আমার ঘরের মধ্যে রাখতো। এরকম করে দিন রাত কাটতে কাটতে যা হবার তাই হলো। হঠাৎ করে আমার বউ সাদিয়া প্রেগনেন্ট হয়ে গেল, মানে পেটে বাচ্চা আসলো। তো পেটে যখন বাচ্চা আসছে আমার আব্বা গরু জবাই করে, মানে আমার বউয়ের পেটে বাচ্চা হবে এটা আমি জানি না, আমার আব্বা জানে। আমি জানি না, আমার আব্বা জানে। আমার আব্বা বাজার থেকে গরু কিনে নিয়ে আসছে এবং গরু কিনে এনে গরু জবাই করে পুরো গ্রামবাসীরা খাওয়াবে, ওর পেটে বাবু হবে। মানে আমার আব্বা এত খুশি। তাই আমার বউয়ের ঘরের সন্তানে আমি আমার মা এতটা খুশি না, আমার বাবা যতটা খুশি।
তা আমার বোনেরা অনেক কিছু আন্দাজ করতে পারে, অনেক কিছু দেখে, কিন্তু তারপর আমার বোনেরা কোনো কিছু বলে না, মানে কিছুই বলে না। এরকম করতে করতে আমার ওয়াইফের ঘরে বাচ্চা হওয়ার আগে আমার যে মানে আমার 3টা বোনের মাঝে আমার একেবারে বড় যে বোনটা আছে, আমার ওই বড় বোনের বিয়ে হয়ে যায়। মানে আমার ছোটো ইমিডিয়েট ছোটো যেটা ওইটার বিয়ে হয়, এবং ওইটার বিয়ে হবার প্রায় কিছুদিন পরে, এটার বিয়ে হবার প্রায় আপনার মাস 2-1 পরেই আমার ওয়াইফের ঘরে আমার একটা পুত্র সন্তান হয়। আমি যদিও বলি আমার ওয়াইফ, কারণ আদত সে আমার ওয়াইফ ছিল না। একটা ছেলে হয়, এবং ছেলে হওয়ার পরে আমি তো জানি যে এই ছেলের বাবাকে। এরপর আমি কিছু বলতেছি না, কারণ আমার জীবনটা হচ্ছে এমন একটা জায়গায় চলে গেছে, আমি না পারি কাউরে বলতে, না পারি কাউরে সহ্য করতে, মানে নিজের মতো করে নিজের জীবনটা কাটাচ্ছি। দুমুঠো ভাত দিলে মা খাচ্ছি, আর না দিলে রাস্তায় বা ঘাটে শুয়ে শুয়ে বিরহের গান শুনতেছি, কান্নাকাটি করতেছি। এরকম করেই ধরেন খুব দুঃখ, কষ্ট আর যন্ত্রণার মাঝে আমার দিনগুলো আমি পার করতেছি। এরকম করে আমার ছেলেটাও বড় হচ্ছে। আমার ছেলের বয়স যখন প্রায় 1 বৎসরের কাছাকাছি, ওই মুহূর্তে আমি হঠাৎ করে দেখলাম আমার ওই বাবা কেমন যেন হঠাৎ চুপ হয়ে গেছে। কারোর সাথে খুব বেশি একটা কথা বলে না, কেমন যেন একটু গম্ভীর একটা ভাব। মানে কী ব্যাপার, আব্বা এত গম্ভীর হয়ে গেল কেন? কারোর সাথে কোনো কথা বলে না, মানে চুপচাপ হয়ে থাকে বেশিক্ষণে, মানে অনেক গম্ভীর হয়ে থাকে, এরকম একটা ভাব। এইটা সেটা মাঝে চলাফেরা করতেছে। তা আমি তো আর আব্বারে কোনো কিছু বলি নাই যে কেন আব্বা এরকম গম্ভীর হয়ে গেল, কারণ কি? আব্বারে বলে, আব্বা কী হয়েছে, আপনি তো গম্ভীর হয়ে গেলেন কেন, এত চুপসে গেলেন কেন, কী হয়েছে? কিচ্ছু বলে না, মানে কাউরে কোনো কিছু বলে না, কারো কাছে কোনো কথা বলে না। তবে দেখে মনে হচ্ছে তার মনের ভিতরে তুফান চলতেছে, মানে অনেক ধরনের মানে অনেক বড় কষ্টে সে আছে। কিন্তু কষ্টটা কিসের আমরা এটা কেউ বুঝতে পারতেছি না, মানে আমাদের সাথে কোনো কিছু শেয়ার করে না। আমি যদিও জিজ্ঞেস করি যে আব্বা কী হয়েছে আপনার, আপনি এতটা কষ্ট নিচ্ছেন কেন, মানে বিষয়টা কি আমাদের কাছে বলেন, আমরা শুনি, আমরা তো আপনারই সন্তান, তা বলেন না শুনি। আমাদের কাছে কোনো কথাই বলে না, মানে কোনো কিছু আমাদের সাথে শেয়ার করে না, কোনো কথা আমাদেরকে বলে না, খালি নিজের মতো করে কষ্ট পাইতেছে এবং কষ্ট নিতেছে, প্রচণ্ড রকমের কষ্ট নিতেছে। তাই আমি বললাম ঠিক আছে, সমস্যা নাই। এরকম করে আব্বার তখন দিন রাতগুলো কাটতেছে। আমি তখন আমার ওই খালুর দোকানে বসতাম, মানে কাশ্মীর আব্বার দোকানে বসতাম, আবারও কাশ্মীর আব্বার দোকানে যাইতাম, ওনাদেরকে সান্ত্বনা দিতাম, ওনাদের দোকানে বসতাম, ওদের কাছে মানে ওনাদের সাথে আমি সবসময় সময় কাটাতাম। এরকম করে সময়গুলো কাটতে কাটতে হঠাৎ করে আমার আব্বা একটা সময় সে চিল্লায় চলে যাবে। আপনার চিল্লায় না বলে কি বলে, মানে তাবলিক বলে, এগুলোতে উনি চলে যাবে। আমার মা বলে, কী রে তোর আব্বা এরকম হয়ে গেল কেন, কারোর সাথে কথা বলে না, কেউ কোনো কথা বললে কথার জবাব দেয় না, কেমন জানি চিল্লায় চলে যায়, এখানে চলে যায়, ওইখানে চলে যায়, মানে কেমন একটা অবস্থা, এরকম হয়ে গেল কেন? এই বলি কেন হয়ে গেছে এটা তো আর আমি জানি না। এরপর আমার আব্বা হলো কি, আমার আব্বা চিল্লায় চলে গেছে, মানে চিল্লায় চলে গেছে 21 দিন পর্যন্ত, 21-22 দিন হয়ে গেছে, আমার আব্বার কোনো খবর নাই, মোবাইল টোবাইল সব কিছু বন্ধ, উনি চিল্লার মধ্যে চলে গেছে। এবং চিল্লায় চলে যাওয়ার পরে যেটা হয়েছে, আমার আব্বা চলে যাওয়ার কিছুদিন পরে হঠাৎ করে আমাদের বাজারের পাশে একটা জমি আছে, অনেক বড় একটা জমি, যেটার দাম ওই সময়ে প্রায় আপনার 16 লাখ টাকার মতো, মানে চিন্তা করেন কত বড় একটা জমি। এই জমিটা বেচা দিছে আমার বউ সাদিয়া, মানে ওই সময় কিন্তু আপনার মানে ওই কিন্তু আমার বউ হিসাবে আছে, আমার বউ হিসেবে থেকে বাড়িটা মানে জায়গাটা তখন বিক্রি দিছে, মানে বিক্রি করে ফেলবে। এবং বিক্রি করে ফেলার পরে আমি যখন ধরার পরে মানে জায়গাও বিক্রি করবে, জায়গা তো আর অন্য জায়গা হচ্ছে আমার বাপের, আর আমার বাপের অবর্তমানে মালিক হচ্ছে আমি, তাহলে ও বিক্রি করে কেমনে? এবং এই ঘটনা নিয়ে আমি যখন দলিলপত্র ঘাটাঘাটি করতে গেলাম, ও কথা নাই বার্তা নাই, একদিন দুপুরবেলা হঠাৎ করে আমাকে ডিভোর্স করে দিল। মানে কখন যে ডিভোর্স লেটার ও আগ থেকেই রেডি করে রাখছে আমি জানি না, ডিভোর্স লেটারে সিগনেচার করে আমাকে ডিভোর্স লেটারটা দিয়ে দিছে। এবং ডিভোর্স লেটার আমাকে দিয়ে ও চলে গেছে, মানে আমার ঘর ছেড়ে চলে গেছে ওই ছেলেটারে নিয়ে, যে ছেলেটা ওরা আছে ওটা নিয়ে চলে গেছে। এবং চলে যাওয়ার পরে আমি তখন কাগজপত্র ঘাটাঘাটি করতে শুরু করলাম যে বিষয়টা কি, ওই জমি বিক্রি করে কেমনে। এবং যার কাছে জমি বিক্রি করছে সে বলে সে নাকি আমাদের বাড়ি ঘর যা আছে সব কিছুর মালিক সে। এবং আমরা কিন্তু আর আব্বার কোনো খবর পাইলাম না, যে আব্বা যে কই চলে গেছে, আব্বা যে কোথায় চলে গেছে, এগুলো কিন্তু আমি আর আব্বার কোনো খবর পাইলাম না। এবং এই জমিটাও বিক্রি করছে। বিক্রি করার কিছুদিন পরে আমার কী করছে, ওর বাড়ি থেকে ও লোক পাঠাইছে, আমাদের এলাকার মেম্বার চেয়ারম্যান সবাই ওর পক্ষে, মানে ওর পক্ষে তো সবাই, কেন আপনারা তো সবাই জানেন, মানে ও যা বলবে তাই। এরকম করে আমার মায়েরে মারতেছে, আমার বোনেরা মারতেছে, এদেরকে বাড়ি থেকে উঠিয়ে দিতেছে, মানে আমাদের ঘর বাড়ি ভেঙে ফেলতেছে। আর আমি মনে মনে আমার আব্বারে খুঁজে, আরে আব্বা কই গেল, আমার আব্বা এগুলো কেন দেখেন। আর মারে বলে, ও মা তুমি না বিয়ে করে আনছিলা, আমি না মানা করছিলাম। আমার আম্মা আমার কথা শোনে নাই। একটা পর্যায়ে এরকম পরিস্থিতি হয়েছে যে আমার মা আমার 2 বোনকে নিয়ে এই বাড়িঘর ছেড়ে আমার ওই কাশ্মীর বাবা মায়ের বাড়িতে আসতে বাধ্য হয়েছে, কারণ ওখানে থাকার মতো কোনো ব্যবস্থা ছিল না। আমার আব্বা আমাদের স্থাবর যত সয় সম্পত্তি আছে সব কিছু
ওই নদী মানে আপনার সাদিয়ার নামে লিখে দিছে, মানে সব কিছু সাদিয়ার নামে লিখে দিছে। এখন কারণ কি, কারণটা আমি আজও বুঝতে পারলাম না। যাই হোক, সামনের দিকে যাই। এবার আমার আম্মা চলে আসছে, আমার বন্ধুরা চলে আসছে। আসার পরে তারা কাশপিয়ার আব্বা আম্মার কাছে আসে। তো কাশপিয়ার আব্বা আম্মা তারা অনেক ভালো ছিলেন, অনেকটাই ভালো, ওনারা কোনো কিছু মনে করে নাই। আমার আম্মা চলে আসছে, আমার বোনেরা চলে আসছে, এই বাড়িতে আসে। কাশপিয়ার মা আরও খুশি যে ওনার 2টা মেয়ে উনি পাইছে, ওনার 1 মেয়ে মরে গেছে, 2 মেয়ে আসছে। ওই মেয়েদেরকে নিয়ে অনেক খুশি, আনন্দ, উল্লাস, ফুর্তি, মানে খুব ভালো। এরকম করতে করতে আমি মানে চিন্তা করতেছি কেন করতেছে, মানে কেন। আমি তখন আব্বারে খুঁজতেছি, যে আব্বারে খুঁজতেছি, মানে কোথায় যে চলে গেছে, আব্বার কোনো হদিশ আমি পাই নাই। এবং এরপরে মানে এই ঘটনার কিছুদিন, মানে এই ঘটনার প্রায় আপনার বৎসর 1.5 পরে ও কি করলো, আমাদের এলাকারই এক মেম্বার, ওই মেম্বারের বউ আছে, বউ থাকার পর ওই মেম্বারের কাছে আবার বিয়ে বসছে। আমাদের এলাকারই ওই মেম্বারের কাছে আবার বিয়ে বসছে এবং বিয়ে করে আমাদের পুরো জায়গায় সম্পত্তি সব বুক দখল করতেছে। পরে আমার আম্মা বলতেছে যে এইভাবে চলতে চলতে আমার আম্মা তখন আমার যে ছোটো বোনটা আছে ওইটারও বিয়ে দিছে, মানে কাশপিয়াদের বাড়িতে থাকা অবস্থায়। এবং ওই মেয়ের বিয়েতে, মানে আমার বোনের বিয়েতে সম্পূর্ণ খরচ কাশপিয়ার বাবার খরচ আমার বোনের বিয়ে হয়। এবং একটা পর্যায়ে মনে করেন সব কিছু মিলে ভালো করে চলতেছে এবং পরিবার থেকে তখন আমাকে প্রেশার দেওয়া হলো যে আমাকে বিয়ে করাবে। এবং এরপরে কাশপিয়ার বাবা মা দেখে শুনে তারা তাদের মতো করে একটা মেয়েকে আমাকে বিয়ে করে কাশপিয়াদের বাড়িতে আনে। তো আমি ওই বাড়িতে এখন আসি, কিন্তু আমি অনেক পরে এই যে সাদিয়ার যে বাড়িতে বিয়ে হয়েছে ওই বাড়িতে মেম্বার বাড়ির একটা মেয়ের মাধ্যমে আমি একটা খবর পাই এবং ওই খবরটা আমি আজ বিশ্বাস করি। মেম্বার বাড়ির মাধ্যমে একটা মেয়ে আছে, তার নাম বলি না, ওই মেয়েটার সাথে কাশপিয়ার খুব ভালো একটা সম্পর্ক আছে। এবং সম্পর্ক থাকার কারণে ওই মেয়েটা এসে আমাকে একদিন বলে আপনার আব্বাকে, সাদিয়ার একটা ভালো সম্পর্ক আছে, তা বলে আপনার আব্বাকে সাদিয়া ফাঁসাইছে। আমি বললাম কীভাবে ফাঁসাইছে? বলে সাদিয়া টেকনিক্যালি পেটে বাচ্চা নিছে, আর ওই বাচ্চার বাবা আপনার বাবা। আমি বলি এটা তো আমি জানি। বলে নেওয়ার পর আপনার আব্বারে বলছে যে আমি যা যা বলবো, আমি যেটা করব, তুমি আমার সব কথা শুনবা, যদি না শোনো তাহলে আমি গ্রামে হেঁটে হেঁটে বলবো আমার সন্তানের বাবা তুমি শ্বশুর হইয়া আমার সাথে খারাপ কাজ করে সন্তান জন্ম দিছো, এরপরে এলাকাতে মুখ দেখাইতে পারবা? আমি যা বলি তাই করো। এবং এই তোমার আব্বা নিজের মান সম্মান রক্ষা করার জন্য, নিজের ইজ্জত বাঁচানোর জন্য এই সাদিয়া যা বলছে তোমার আব্বা তাই করছে। এই জন্য তোমার আব্বা সব কিছু সাদিয়া নামে লিখে দিয়ে সে নিজে এখান থেকে মুখ লুকিয়ে পালিয়েছে, তারপরে নিজের মান সম্মান নষ্ট করে নাই। আমি বললাম তো এখন আর মান সম্মান কোথায় গেল? বলে তোমার আব্বা তো আর এখন নাই, সে কি বেঁচে আছে কি মরে গেছে তাও তো জানি না। আদৌ তো আমার আব্বা বেঁচে আছে না মরে গেছে সেটা আমি জানি না। তবে আমি যেখানে বিয়ে করছি কাশপিয়াদের পরিবারে, কাশপিয়ার আব্বা মা আমাকে বিয়ে করাইছে। আমার যে একদম ছোটো বোনটা ছিল ওটারও বিয়ে হয়েছে। আমি, আমার মা, কাশপিয়ার বাবা মা সবাইকে নিয়ে, আমার বউ এবং আমার 2টো ছেলে আছে, একটা মেয়ে আছে, 2টা মেয়ে একটা ছেলেকে নিয়ে কাশপিয়ার আব্বা আম্মাকে নিয়ে কাশ্মীর পরিবারে অনেক ভালো আছে। এবং আপনি শুনলে অবাক হয়ে যাবেন, কাশপিয়ার বাবা তার স্থাবর যত সয় সম্পত্তি আছে উনি বেঁচে থাকা অবস্থায় সব আমার নামে লিখে দিছে। যদিও আমি মানা করছিলাম যে এটার প্রয়োজন নয়, এটা কইরেন না, এরপর উনি আমার নামে লিখে দিছে। আলহামদুলিল্লাহ আমি এখন অনেক ভালো আছি। আমার মা আর কাশপিয়ার মা আপনার অনেক বড় ভক্ত, তারা দুজনে মিলে প্রতিদিন আপনার গল্পের জন্য অপেক্ষা করে এবং গল্প আসলে পরে তারা দুজনে একসাথে, মানে 2 বালিশে শুয়ে মধ্যেখানে মোবাইল রেখে তারা গল্প শোনে। এবং তাদের কাছ থেকে আমি আপনাকে পেলাম এবং আপনার মাধ্যমে আমি আমার দুঃখের কথাগুলো ছড়িয়ে দিলাম। এখানে একটা বিষয় আছে যে কাশপিয়া যে আত্মহত্যা করেছে এটার জন্য যে আমি দায়ী বা এই ঘটনা কিন্তু কাশপিয়ার মা পরে সব জানতে পারছে, কিন্তু জানতে পারার পরেও তিনি এমনভাবে কোনো রিয়েক্ট করে নাই, রাগ করে নাই, তিনি কিন্তু সব কিছুই জানে। সুতরাং আপনি আমার গল্প রেকর্ড করতে পারেন, আমার গল্প রেকর্ড করার জন্য আপনাকে অনুমতি দিলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হায়রে জীবন, কাউরে দেয় শুধুই শূন্যতা আর কাউকে দিয়ে যায় অপুরন্ত পূর্ণতা। জীবন বড় অদ্ভুত। আসলে জীবন নিয়ে যখন চিন্তা করতে যাই মাঝে মাঝে চিন্তা করি যে জীবনে যেটুকুন বয়স পেয়েছি এটুকুন বয়স হয়তো আর পাবো না। একটা সময় হয়তো এই অনুষ্ঠান করাও বন্ধ হয়ে যাবে। ফেসবুকে আগে প্রচুর ভিডিও আপলোড করতাম 2021 সালে দিকে, 2020 সালের দিকে। এখন ফেসবুকে একটা ছবি আপলোড করলে সবাই কমেন্ট করে আপন ভাই আপনার আগের ভয়েস শুনতে পাই না, আপনার আগের স্টোরি শুনতে পাই না, খুব ইমোশন হয়ে যায়। তো এই প্ল্যাটফর্ম থেকেও হয়তো একটা সময় চলে যাব, কিন্তু আমার এই স্টোরিগুলো আমি অনন্তকাল থেকে যাবে এখানে। এই গল্প বলে কাউকে ছোট করতে চাই না, শুধু অনুরোধ করতে চাই গল্প থেকে কোনো কিছু শেখার চেষ্টা করবেন। হাবিবের বাবা যেটা করেছে এটা আসলে
ওর বাবার নাম ছিল আসাদ মজুমদার। উনি যেটা করেছে এইটা আসলে বলার মতো না, এরকম অপরাধ হতে পারে না এবং সে অপরাধের শাস্তি উনি নিতান্তই পেয়েছে। আর কাশপিয়াকে আল্লাহ কাশপিয়ার মা বাবার কাছ থেকে কাশপিয়াকে নিয়ে আল্লাহ কাশপিয়ার বাবা মাকে অনেকটা ভালো রেখেছে, বা আজকে হাবিবের বোন এবং হাবিবের মা সবাই মিলে কাশপিয়াদের সাথে আছে, মানে কাশপিয়ার বাবা মায়ের সাথে আছে। গল্পটার লাস্টের দিকটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং আজকের গল্প নিয়ে কোনো মতামত থাকলে সেটা লিখতেও ভুলবেন না। আজ এখানে বিদায়, দেখা হবে অন্য দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।